নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আজকে বহু প্রতীক্ষিত সেই রুদ্রনীল, সকলের প্রিয় সেই প্রিয় অ্যাডভেঞ্চার জুটি রুদ্র আর নীল। শুনতে থাকুন আজকের গল্প সাগর ঘোষের কলমে হেনরি অ্যাভরির গুপ্তধন, প্রথম পর্ব। ভারত মহাসাগর, রডরিগেজ আইল্যান্ডের কাছাকাছি। রাত গভীর, তা প্রায় একটা তো হবেই। আজ পূর্ণিমা হলেও আকাশে চাঁদ বা তারাদের কোনো দেখা নেই। ঘন কালো মেঘের আস্তরণ ঢাকা দিয়ে রেখেছে গোটা আকাশ। যে প্রকৃতির আজ এই সময় মায়াবী জ্যোৎস্নার অপার স্নেহে ভরে ওঠার কথা, সেই প্রকৃতি এখন রণরূপ ধারণ করেছে। কালো মেঘের আস্তরণ ভেদ করে ঘন ঘন ঝিলিক দিয়ে উঠছে বিদ্যুতের উজ্জ্বল জাল। হাওয়ার গতি বাড়ছে প্রতি মুহূর্তে, আর বাতাসের সাথে তাল মিলিয়ে উত্তাল হয়ে উঠছে ভারত মহাসাগরের বিপুল জলরাশি। এই প্রতিকূল পরিবেশের মধ্যেও হোয়াইট শার্ক নিজের কাজ বন্ধ করেনি, করবেও না। এমন প্রতিকূলতা মাথায় নিয়ে কাজ করা বলতে গেলে হোয়াইট শার্কের জন্য রোজকার ব্যাপার। মহাসাগরের উত্তাল ঢেউ ভেদ করে জলরাশির গভীর থেকে মাছ, কাঁকড়া তুলে আনাই ওর কাজ। হোয়াইট শার্কের ক্যাপ্টেন জেরেমি বলভোভিচের বয়স 45। ওর লম্বা চওড়া দশাশই দেহটা যেমন পাথরের মতো শক্ত, আর মনটাও তেমনই কঠিন। 25 বছর ধরে এই মহাসাগরকে ও দেখছে, এমন অগুন্তি সামুদ্রিক ঝড় ও দেখেছে। কখনো ওর হাত কাঁপেনি, মনে ভয়ের চিহ্ন মাত্র জাগেনি, আজও জাগছে না। শান্ত দৃঢ় হাতে ঢেউ কাটিয়ে এগিয়ে যাচ্ছে হোয়াইট শার্ক। শান্ত ওকে থাকতেই হবে। এই জাহাজে আছে 40 জন ক্রু মেম্বার। তাদের জীবনের সম্পূর্ণ দায়িত্ব তো ওর হাতেই। আজ মূলত কাঁকড়া ধরতেই এসেছে জেরেমি। মহাসাগরের এই চত্বরে প্রচুর মাত্রায় কাঁকড়া পাওয়া যায়। জায়গাটা নাবিকদের কাছে একটা বিশেষ নামে পরিচিত, দ্য সার্কেল অফ স্যাটার্ন। নামটা কিন্তু মোটেও নতুন নয়। বহু প্রাচীন সময় থেকেই ভারত মহাসাগরের এই এলাকা নাবিকদের মধ্যে এই নামেই পরিচিত। আসলে এই এলাকায় বিপুল জলরাশির তলায় লুকিয়ে আছে বেশ কিছু ডুবো পাহাড়, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এখনো পর্যন্ত কত যে জাহাজ এই ডুবো পাহাড়গুলোই ধাক্কা খেয়ে ডুবেছে, আর কত যে দুঃসাহসিক জীবন কেড়ে নিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। জেরেমি বেশ কয়েক মাস এদিকে না এলেও জায়গাটাও খুব ভালো করেই চেনে। ডুবো পাহাড়ের চূড়া কাটিয়ে ও জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ইদানিং এই এলাকায় আরেকটা নতুন অদ্ভুত ঘটনা শুরু হয়েছে বলে জেরেমি শুনেছে। এখানে নাকি হঠাৎ করেই একটা ঘোস্ট শিপ দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে হঠাৎ করেই জাহাজটা উদয় হচ্ছে, আর সামনে কোনো জাহাজ পেলে তার উপরে কামান দিয়ে আক্রমণ করছে, ঠিক পুরনো দিনে জলদস্যুদের মতো। তারপরে আবার উধাও হয়ে যাচ্ছে। ঘটনাটা শুরু হয়েছে 1 মাস মতো হলো, আর এর মধ্যেই এখানে 20-র ওপরে জাহাজডুবি হয়েছে। কয়েকশোর ওপরে মানুষ মরেছে। জাহাজগুলো যে শুধুই ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ডুবেছে তা নয়, বেশ কয়েকজন বেঁচেও গেছে। আর তাদের কাছ থেকেই এই ভুতুড়ে জাহাজের ব্যাপারটা জানা গিয়েছে। জেরেমির অবশ্য এসব গল্পে বিন্দুমাত্র বিশ্বাস নেই। নিজের চোখে না দেখা ও সচরাচর কিছু বিশ্বাস করে না। তাই জন্যই অনেকের বারণের পরেও আজ ও এখানে এসেছে। প্রাকৃতিক গোলযোগ ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো সমস্যা হয়নি। জালও ফেলা হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই তোলা হবে, তারপরেই ফিরতি পথ। অদূরে
প্রচণ্ড শব্দে বাজ পড়ল, আর তার সাথেই শুরু হলো তুমুল বৃষ্টি। জেরেমিও সাথে সাথে মাইকে হেঁকে ডেকের ওপরে থাকা সকল ক্রু মেম্বারদের সাবধান করে দিল। ওর কথার রেশ মেটার আগেই ভারত মহাসাগরের উত্তাল ঢেউ এসে আছড়ে পড়তে শুরু করলো জাহাজের ওপরে। মিনিট 20 কাটল, বৃষ্টি আর হাওয়ার দাপটও একটু কমল। জেরেমি আবার মাইকে জানিয়ে দিল জাল তোলার সময় হয়ে গেছে, আবার সকলকে কাজে লেগে পড়তে হবে। জাল তোলার কাজ শুরু হলো। মোট 8টা জাল ফেলা হয়েছে। জেরেমির আন্দাজ ঠিক হলে এই 8টা জালেই এত কাঁকড়া উঠবে যে জাল ফেলতে আর হবে না। প্রথম 3টে জালেই এত পরিমাণ কাঁকড়া উঠল যে ডেকের ওপরে বৃষ্টি, দমকা হাওয়া আর ঢেউয়ের ধাক্কা উপেক্ষা করে ক্রু মেম্বাররা আনন্দে নাচতে শুরু করলো। এত বিপদ মাথায় নিয়ে যদি এমন অভাবনীয় ফল পাওয়া যায় তাহলে কাজের ইচ্ছাটা দ্বিগুণ হয়েই যায়। এখানেও তাই হলো। সকলে আরও মন দিয়ে কাজ করে গেল। জেরেমিও খুব খুশি। আরও 4টে জাল উঠল। কাঁকড়ার পরিমাণ দেখবার মতো। সকলের মধ্যেই আনন্দ আরও কিছুটা বাড়ল। কিন্তু মানুষগুলো কেউই টের পেল না ওদের এই সীমাহীন আনন্দের ঠিক পিছু পিছু ধেয়ে আসছে দারুণ এক বিপদ। সেই বিপদ মৃত্যুর দূত। অন্তিম জালের কাছিতে এবারে টান পড়ল। সমুদ্রের জলরাশি ভেদ করে সেটা ধীরে ধীরে ওপরে উঠে এলো। ক্রু মেম্বারদের সকলেরই চোখ জালটার ওপরে। জোরালো হেডলাইটের আলোয় ওরা স্পষ্ট দেখতে পাচ্ছে এই জালটাও কাঁকড়ায় পরিপূর্ণ। কিন্তু ওরা যেটা দেখতে পেল না সেটা হচ্ছে ওদের পেছনে অন্ধকারে গা মিশিয়ে সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে একটা জাহাজ। ঠিক পর মুহূর্তেই ঘটল ঘটনাটা। একেবারে আচমকাই সমুদ্র আর বাতাসের গর্জন ছাপিয়ে শোনা গেল কামান ছোড়ার শব্দ। একটা বা দুটো নয়, একসাথে প্রায় গোটা 10 কামান ছোড়া হচ্ছে। আচমকাই আক্রমণ সম্পর্কে জেরেমি আর ওর জাহাজের ক্রু মেম্বারদের কোনো ধারণাই ছিল না। ওরা প্রত্যেকেই হতভম্ব হয়ে গেল। অন্যদিকে ছুটে আসা তোপগুলোর আঘাতে অল্প সময়ের মধ্যেই হোয়াইট শার্ক একেবারে বিধ্বস্ত হয়ে গেল। জাহাজে যারা ছিল প্রত্যেকেই প্রাণ বাঁচাতে সেফ লাইফ জ্যাকেটের উপরে ভরসা করে ঝাঁপ দিল উত্তাল সমুদ্রের বুকে। জেরেমিও উপায়ন্তর না পেয়ে ঝাঁপ দিল সমুদ্রে। জল থেকে মুখ তুলল জেরেমি। আক্রমণকারী জাহাজটা এবার ও স্পষ্ট দেখতে পেল। জাহাজটা মোটেও আধুনিক নয়। কুচকুচে কালো জাহাজটা দেখতে 17 শতাব্দীর কোনো জলদস্যুর জাহাজের মতো। হোয়াইট শার্ক এখনো সম্পূর্ণ ডুবে যায়নি। তার কয়েকটা আলো এখনো জ্বলছে। সেই আলোতেই দেখা যাচ্ছে আক্রমণকারী জাহাজটার মাথায় তীব্র হাওয়ায় উড়ছে একটা পতাকা। পতাকাটার রঙও কালো। পতাকার ঠিক মাঝামাঝি একটা কঙ্কালের মাথা আঁকা। সেটার রং সাদা, তাই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অদ্ভুত জাহাজটা আবার তোপ চালালো। ধাতব বল হোয়াইট শার্ক স্পর্শ করার আগেই প্রচণ্ড একটা ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গেল জেরেমি। ওর সমগ্র দৃষ্টি গিলে খেল তরল অন্ধকার। অ্যাথেন্স, কোলোনাকি। মোবাইল বের করে স্ক্রিনে সময় দেখল পল 5:30। আর ঠিক 30 মিনিট পরে শুরু হবে নিলামটা। ওর কাছে যা খবর আছে তা যদি সত্যি হয় তাহলে এই নিলামেই ও পাবে বিপুল সম্পদের চাবিকাঠি। এই সম্পদের কথা পৃথিবীর খুব বেশি মানুষ জানে না। আর সেই সম্পদের চাবিকাঠির কথা তো বলতে গেলে হাতে গোনা কয়েকজনেরই জানা আছে।
তাদের মধ্যে আবার একজন এই পৃথিবীতেই আর নেই। পল নিজের হাতেই গত পরশু লোকটাকে খালাস করেছে। লোকটার কাছ থেকে ও শুধু তার পরিচয়টা নিয়েছে। না, সম্পূর্ণ পরিচয় বলা ভুল হবে, শুধু নামটা নিয়েছে। খুবই সহজ ব্যাপার। লোকটার গলায় ছুরি চালানোর পরে ওর পকেট থেকে আই কার্ডটা বের করে নিজের ছবিটা বসিয়ে দিয়েছে। ব্যাস, এতেই ওর কাজ শেষ। এর আগেও এমন কাজ অনেকবার করেছে পল। কন্ট্রাক্ট কিলিং ওর পেশা। এখনো পর্যন্ত কত লোককে যে ও মেরেছে তার ঠিকঠাক হিসেব ওর কাছেও নেই। বলতে গেলে মানুষ মারতে মারতে ওর কাজটার প্রতি একটু বিরক্তিই জন্মে গিয়েছিল। ভেবেছিল এ কাজটা ছেড়ে দেবে, আরও উঁচু দরের কোনো অপরাধকে পেশা করবে। কিন্তু ঠিক সেই সময় এই কন্ট্রাক্টটা পেল। প্রথমটাই কন্ট্রাক্টের ডিটেলসটা শুনে ওর একটু অদ্ভুতই লেগেছিল। এথেন্সে এসে জর্জ হ্যারিসনকে মারতে হবে, তারপরে তার পরিচয় নিয়ে একটা অকশনে ব্রিড করে নির্দিষ্ট একটা জিনিস কিনতে হবে। এই কাজের জন্য ক্লায়েন্ট দিচ্ছে $1,00,000। কাজটা হয়তো পল নিত না, কিন্তু টাকার অঙ্কটা শোনা মাত্র হ্যাঁ বলে দিয়েছিল। পৃথিবীতে এই একটা মাত্র জিনিসের প্রতি ওর অসম্ভব টান। টাকার জন্য ও পারে না এমন কাজ নেই। পলের কাজ করার একটা নির্দিষ্ট ধরন আছে। অন্যান্য কন্ট্রাক্ট কিলাররা লুকিয়ে ভিকটিমের সম্পর্কে খোঁজ খবর নেয়। পল সরাসরি ভিকটিমের সাথেই বন্ধুত্ব পাতায়। বাকপটুতা ওর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কোনো মানুষের সাথে সাধারণ কয়েকটা কথা বলেই ও বুঝে যায় সে ঠিক কেমন কথা শুনতে চায়। ক্ষমতাটাও নিজের কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রয়োগ করে। ভিকটিমের সাথে বন্ধুত্ব স্থাপন করে তার কাছ থেকেই তার যাবতীয় তথ্য, দুর্বলতা, টাইম স্কেডিউল সব কিছু জেনে নেয়। তারপরে কাজ শেষ করাটা স্রেফ সময়ের অপেক্ষা। এবারেও নিজের পদ্ধতির বিন্দুমাত্র পরিবর্তন করেনি পল। জর্জ হ্যারিসনের বয়স ছিল 50-এর কাছাকাছি, তবে লোকটাকে দেখে সেটা বোঝা যেত না। বেশ জ্ঞানী ব্যক্তি, ইতিহাসের উপরে অগাধ জ্ঞান। কন্ট্রাক্টটা নেওয়ার পরের দিন থেকে পল কাজে লেগে পড়েছিল। ব্যাপারটা শুরু হয়েছে লন্ডন থেকে। জর্জের সাথে একটা রেস্টুরেন্টে প্রথম আলাপ পাতায় সে। তারপরে বন্ধুত্ব করতে বেশি সময় লাগেনি। জর্জ লোকটা এমনিতে চুপচাপ হলেও পেটে কয়েক পেক মদ পড়তেই মন খুলে বকবক করতে থাকে। তার কাছ থেকে পল জেনেছে এথেন্সের একটা নিলামে খুব দামি একটা জিনিস আছে, সেটা নিতেই ও এথেন্স যাচ্ছে। জিনিসটা দেখতে স্রেফ একটা বাক্স হলেও ওর মধ্যে আছে বিশাল ধনরাশির ঠিকানা। এটা জানার পরেই পলের বুঝতে আর কোনো সমস্যা হয়নি এই কাজের জন্য ওকে কেন এত টাকা দেওয়া হচ্ছে। পল নিজের পরিকল্পনা তৎক্ষণাৎ সাজিয়ে নিয়েছে। ও নিজেও তো নেহাত অগভীর জলের মাছ নয়। কাজের জন্য অ্যাডভান্স পেয়েছে $60,000। বাকি টাকা না পেলেও ওর কিচ্ছু যায় আসে না। কিন্তু গুপ্তধনটা যদি সত্যিই থাকে তাহলে সেটা ওর লাগবেই। পরিকল্পনা অনুযায়ী জিনিসটা আজ কিনে আগামীকালই ফিরে যাওয়ার কথা লন্ডন। তারপরে ক্লায়েন্টের হাতে মাল তুলে দিয়ে বাকি টাকা বুঝে নিয়ে ওর ছুটি। ও সবই করবে, ক্লায়েন্টকে বাক্সটাও দিয়ে দেবে, শুধু নিজের কাছে রেখে দেবে বাক্সের মধ্যে থাকা সেই অমূল্য সম্পদের চাবিকাঠির ম্যাপটা। ওরকম একটা নকল ম্যাপ জোগাড় করাও ওর কাছে কোনো ব্যাপারই না। কফির কাপে ছোট্ট একটা চুমুক দিল পল। আকাশের রং এখন লালচে হলুদ। দিন শেষের নরম আলোয় ভেসে যাচ্ছে চারদিক। ঐতিহাসিক এই এথেন্স শহরও সেই নরম আলো গায়ে মেখে অপূর্ব রূপ ধারণ করেছে। সাদা রঙের বড় বড় বিল্ডিংগুলোকে আরও সুন্দর দেখাচ্ছে। দূরে উঁচু টিলার ওপরে দাঁড়িয়ে থাকা অ্যাক্রোপলিস যেন বলে যাচ্ছে বহু বছর আগে তার উত্থানের মুহূর্তে এমনই এক গোধূলি সে প্রথমবার দেখেছিল। কফির দাম আর কিছু টিপস রেখে পল উঠে পড়ল।
আর সময় নষ্ট করা যাবে না। ক্যাফে থেকে বেরিয়ে ও এগিয়ে গেল 12 প্যাট্রিয়ার্কো ইয়াকিম স্ট্রিটের দিকে। অকশন হাউসের নাম এনজিয়ন অ্যান্টিক অকশন হাউস। নির্জন গলিটায় ঢুকে একটা চুরুট ধরালো পল। ওর ঠোঁটের কোণে এখন বিজয়ের হাসি। লক্ষ্য পূরণ হয়েছে। নিলামে অনেক কিছুই ছিল, বলা ভালো সবকটাই দারুণ দামি, কিন্তু সেসবের কোনো কিছুর দিকেই পল তেমন একটা পাত্তা দেয়নি। বাকিদের যাতে কোনো সন্দেহ না হয় তাই কয়েকবার কল দিয়েছে, এই যা। কিন্তু বাক্সটা সামনে আসার সাথে সাথে ও কোমর বেঁধে নেমে পড়েছিল। পলের ধারণা ছিল এই জিনিসের প্রতি তেমন কেউ একটা আগ্রহ দেখাবে না, কিন্তু তা হয়নি। ও ছাড়া আরও জনাচারেক লোক জিনিসটার পেছনে পড়েছিল। একজন কম বয়সী ভারতীয় তো একদম শেষ পর্যন্ত ওর সাথে লড়ে গিয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। পলের আর কি, জিনিসটা কিনতে ওর নিজের তো একটা কানা করিয়েও যাচ্ছে না, যা যাচ্ছে সব ক্লায়েন্টের। ওর ওপর নির্দেশ আছে যত টাকাই লাগুক বাক্সটা কিনতেই হবে। ও সেটাই করেছে। চুরুটের একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে গলিটার এদিক ওদিক একবার দেখে নিল পল। হোটেলে ফিরে শান্তিতে দেখলে হতো, কিন্তু আর ধৈর্য ধরে রাখতে পারছে না। ম্যাপটা ওকে এক্ষুনি একবার দেখতে হবে। বাক্সটার ডালাটা অল্প টান দিয়ে খুলল পল। একটা লাইট পোস্টের তলাতেই ও দাঁড়িয়ে আছে। দেখতে কোনো সমস্যা হচ্ছে না। লোহার ছোট বাক্সটার ভেতরে আছে একটা স্মোকিং পাইপ, একটা ছোট ছুরি আর রোল করা একটা কাগজ। ধীর হাতে কাগজটা তুলে নিল পল। বেশ মোটা কাগজ। ধীরে ধীরে কাগজটা খুলল। কাগজের ওপরে কালো কালিতে আঁকা আছে একটা ম্যাপ, হাতে আঁকা ম্যাপ। সময়ের প্রভাবে কালি হালকা হয়ে গেলেও বুঝতে তেমন একটা সমস্যা হচ্ছে না। আর কাগজের একেবারে তলার দিকে ইংরাজিতে লেখা একটা নাম, হেনরি এভরি। নামটা পড়ার সাথে সাথে পলের মোবাইলটা বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে ও নাম্বারটা দেখল, ক্লায়েন্টের নাম্বার। কল রিসিভ করলো পল, কিন্তু মোবাইলটা কানে নিয়ে যাওয়ার আগেই নিঃশব্দে একটা বুলেট ছুটে এসে ফুটো করে দিল ওর কপাল। টুম শব্দ করারও সময় পেল না পল। কাটা কলা গাছের মতো পড়ে গেল রাস্তায়। কয়েক মিনিট পরে কালো টুপি ও ওভারকোটধারী এক ব্যক্তি শীষ দিতে দিতে দাঁড়ালো পলের মৃতদেহর সামনে। কয়েক সেকেন্ড লাশের দিকে তাকিয়ে রইল, তারপরে ফিস ফিস করে বলল, You did a great job. এটাই ছিল তোমার উপহার পল। হ্যাপি জার্নি। তারপরে নিচু হয়ে শুধুমাত্র ম্যাপটা তুলে নিয়ে আবার শেষ দিতে দিতে নির্জন গলি ধরে সামনের দিকে এগিয়ে গেল। এখানে যেন কিছুই হয়নি। আগ্রা, তাজ নগরী। শহরের এই এলাকাটা বেশ অভিজাত। প্রায় প্রতিটা বাসিন্দায় ধনী ও আভিজাত্যপূর্ণ। বড় বড় ব্যবসায়ী, নামী ডাক্তার, উকিল কে না থাকেন এই এলাকায়। জায়গাটার ঐতিহাসিক ঐতিহ্য অতুলনীয়। জায়গাটার নামেও সেই আভিজাত্যের অনেকটাই প্রকাশ পায়। জায়গাটা এমনিতেই বেশ শান্ত, নির্ঝঞ্ঝাট। বিশেষ করে এই মহল্লাটায় দিনের আলোতেই খুব একটা কথাবার্তা শোনা যায় না। এখন তো আবার রাত। চারিদিক একদম চুপচাপ। সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মস্ত মস্ত বিল্ডিং এবং বাড়িগুলোর খুব কম জানলা থেকেই আলো ছিটকে বেরোচ্ছে। ঘড়ির কাঁটায় এখন রাত 3টে। স্বাভাবিকভাবে অধিকাংশই এখন ঘুমের অতলে। জুনেদও নিজের ঘরে অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ শব্দটা কানে আসতেই ওর ঘুমটা ভেঙে গেল। আজ বিকালেই ও বাড়ি ফিরেছে। অ্যাথেন্সে গিয়েছিল একটা বিশেষ কাজে।
জার্নির ধকলটার জন্যই ঘুমটা একটু বেশিই গভীর হয়ে গিয়েছিল, নইলে বেশ কিছুক্ষণ আগেই শব্দটা পেত। এই বাড়িটা আকারে বেশ বড়, কিন্তু লোকজন সেই অর্থে খুবই কম। জুনাদের স্ত্রী, ছেলে, একজন ড্রাইভার আর একজন কাজের লোক, এই হচ্ছে মোট লোক সংখ্যা। পরিবারের আরও অনেক লোকজন আছেন, তাদের অনেকে দেশের নানান জায়গায় ছড়িয়ে আছেন আর বাকিরা বিদেশে। কিন্তু এখন বাড়িতে জুনায়েদ ছাড়া আর কেউই নেই। জুনায়েদের ছেলের স্কুলের পরীক্ষা শেষ। জুনায়েদের স্ত্রী তাকে নিয়ে চলে গেছে বাপের বাড়ি। জুনায়েদ কবে ফিরবে সেই বিষয়ে ও নিজেও নিশ্চিত ছিল না, তাই ড্রাইভার আর কাজের লোকটাকে কদিনের ছুটি দিয়ে দিয়েছিল। ফলত ও বাড়িতে এখন একা। জুনাদের ঘরের ঠিক তলার ঘরটাই হচ্ছে লাইব্রেরি রুম। জুনাদের বাবা ছিলেন ইতিহাসের প্রফেসর। তাছাড়া ওদের বাড়িতে বহুকাল আগে থেকেই পড়াশোনার একটা চল আছে। জুনেদ নিজেও একজন বই পোকা। লাইব্রেরিতে অনেক বই আছে। তাছাড়া আছে ওদের পারিবারিক বংশতালিকা, আর আছে বেশ কিছু দুষ্প্রাপ্য পুঁথি আর অ্যান্টিক। জিনিসগুলো জুনেদের কাছে ওর 5 ওরের হারের মতো দামি। ঘুমটা ভাঙতেই বিছানায় উঠে বসল জুনেদ। কয়েক সেকেন্ড কান খাড়া করে শুনতেই ও বুঝতে পারল শব্দটা আসছে তলার ঘর থেকেই। বইপত্র ছুঁড়ে ফেলার শব্দ। হ্যাঁ, ওই তো ধাতব কিছু একটা পড়ল। মুঘল আমলের ফুলদানিটা কি? তাহলে কি চোর এসেছে বাড়িতে? কিন্তু বাড়িতে ঢুকলো কেমন করে? সব প্রশ্ন ভুলে জুনেদ বর্তমান পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত হলো। ওর কাছে আছে লাইসেন্স রিভলভার। 10 বছর ধরে শুটিং প্র্যাকটিসও করেছে। হাতের টিপ যথেষ্ট ভালো। এখন দেখার যে কত জন আছে। একেবারে নিস্তব্ধে ঘর থেকে বেরিয়ে নিচের তলায় নামলো। তারপরে এগিয়ে গেল লাইব্রেরির দিকে। কাছাকাছি যেতেই বুঝল ওর সন্দেহই ঠিক। লাইব্রেরির দরজা খোলা। বইপত্র ছুঁড়ে ফেলার শব্দও আসছে। জুনাদের মাথায় রক্ত চড়ে গেল। ছুটে গিয়ে প্রথমেই আলমারির আলো জ্বালল সে। ঘরের মধ্যে 2 জন কালো টাইট পোশাকধারী লোক। কিন্তু এরপরে জুনেদ কিচ্ছু করার আগেই একজন তড়িৎ বেগে ছুটে এসে একটা লাথি মারল জুনেদের পেটে। জুনেদ ছিটকে পড়ে গেলেও রিভলভারটা হাতছাড়া করেনি। ও আবার উঠে দাঁড়ালো, কিন্তু এবারেও কিছু করতে পারল না। ইতিমধ্যে 2 জনের মধ্যে একজন ওর পেছনে চলে এসেছে, সেটাও খেয়াল করেনি। ও উঠে দাঁড়াতেই একটা লোহার রড দিয়ে মাথার পেছনে মোক্ষম একটা আঘাত আনলো। সাথে সাথে চিৎকার করে মাটিতে পড়ে গেল জুনেদ। আর আচমকা প্রহারের ধাক্কায় ওর তর্জনী চাপ দিল ট্রিগারে। সাথে সাথে চারিদিক কাঁপিয়ে বুলেট চলল। আর সেই শব্দে এলাকার লোকেদের অনেকের ঘুম গেল ভেঙে। কুকুরগুলো তারস্বরে চিৎকার জুড়ে দিল। পরিস্থিতি সুবিধের নয় বুঝে 2 আততায়ী যে জানলা ভেঙে ঢুকেছিল চুপচাপ সেদিকে এগিয়ে গেল। বাড়ির পেছনের বাগান দিয়ে পাঁচিলে উঠে তারা দেখল বুলেটের শব্দ শুনে আশেপাশের বেশ কিছু লোকজন কৌতূহলী মুখে এই দিকেই এগিয়ে আসছে। পাঁচিল থেকে নেমে গলির অন্ধকারে হারিয়ে যেতে যেতে 2 জনের একজন বলল, সালা আসল কাজটাই হলো না, এবার বস আমাদের আস্ত রাখলে হয়। ও কিচ্ছু করার নেই, যা হয়েছে সবটা বললে বস নিশ্চয়ই বুঝবেন। এখন চলো। 2 জনে হারিয়ে গেল গলির অন্ধকারে। কেউ খেয়ালও করল না মিনিট খানেক বাদে একটা কালো এসইউভি গলির মুখ থেকে সরে গেল। সকলে তখন আলম বাড়ির দরজায় করাঘাত করতেই ব্যস্ত। কেউ কেউ আবার বলছে ব্যাপারটা ঠিক ভালো লাগছে না, পুলিশকে একটা খবর দেওয়া উচিত। কলকাতা। কি পড়ছিস এত মন দিয়ে? প্রশ্নটা করতে করতে লাইব্রেরির ভেতরে ঢুকলো নীল। রুদ্র সত্যি খুব মন দিয়ে একটা বই পড়ছিল।
1834 সালের বিদেশি পর্যটকের লেখা বইটা। বইয়ের বিষয় মিশর। দারুণ ইন্টারেস্টিং সব তথ্য আছে এই বইতে। আমানথুত নামের এক রহস্যময় ব্যক্তির কথা লেখক বলেছেন। এই আমানথুত ছিলেন একজন জাদুকর এবং চিকিৎসক। লেখকের গবেষণা অনুযায়ী এই আমানথুত বহু অস্বাভাবিক ক্ষমতার অধিকারী ছিলেন। শুধু তাই নয়, তিনি পৃথিবীর যে কোনো বস্তুকে নিজের ইচ্ছে মতো যে কোনো নামি দামি পাথর বা ধাতুতে পরিবর্তন করবার পদ্ধতি খুঁজে বের করেছিলেন। তাই আমানথুতের নাকি একটা মন্দিরও ছিল, সেখানেই তাকে কবরস্থ করা হয়েছিল। কিন্তু লেখক অনেক খোঁজ করেও এই মন্দিরের হদিশ পাননি। রুদ্র জানে মিশরের বালির তলা থেকে এখনো পর্যন্ত প্রচুর মমি আর প্রাচীন মন্দির উদ্ধার হলেও আমানথুত নামের কোনো জাদুকরের মমি বা মন্দির আজ পর্যন্ত উদ্ধার হয়নি। আর সেই কারণেই ব্যাপারটা ওর কাছে আরও কৌতূহল উদ্রেককারী হয়ে উঠেছে। নীলের কথা শুনে মাথা তুলল রুদ্র, বলল, আরে আয় আয় আয়, একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট পেয়েছি বুঝলি। আয় বস, বলছি। নীল গিয়ে বসল রুদ্রর পাশে। রুদ্র বইটা নীলের দিকে এগিয়ে দিয়ে বিষয়টা সংক্ষেপে বলল। সবটা শুনে আর বইয়ের কিছুটা পড়ে নীলেরও কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল। স্বভাবসিদ্ধ উত্তেজনা নিয়েও বলল, আরে বাস, এ তো দারুণ জিনিস। তা কি বলছো ব্রাদার, বেরিয়ে পড়া হবে নাকি? একটা বছর হতে যায় আমরা নতুন কোনো অভিযানে যাইনি ভাই। মানে ভাবতে পারছিস, কোনো নতুন কিছু খুঁজে বেরও করিনি। এই চল না রুদ্র, বেরিয়ে পড়া যাক আবার আগের মতো। এভাবে আর কতদিন চেনা জগতের মধ্যে বসে থাকা যায় বলতো? আমরা কি আর তেমন ছেলে? নীলের কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। ক্যামেলিও আইল্যান্ডের সেই অবিশ্বাস্য অভিযানের পরে প্রায় 1 বছর হতে যায় রুদ্র আর নীল নতুন কোনো অভিযানে যায়নি। পৃথিবীর নানান প্রান্তে থাকা বেশ কিছু বড় নামী সোসাইটি থেকে ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের সাথে এক্সপেডিশনে যোগ দেওয়ার জন্য, কিন্তু ওরা যায়নি। এর যদিও একটা বড় কারণ আছে। ক্যামেলিও আইল্যান্ডের এক্সপেডিশনটা থেকে ফেরার 1.5 মাস পরে হঠাৎ করেই মারা গেলেন শামসি চাচা। প্রিয় বন্ধু ও সহযাত্রীর চির বিদায়ের ধাক্কাটা সামলে উঠতেই ওদের দুজনের এই 1 বছর লেগে গেছে। তবে এই সৃষ্টির নিয়ম মেনে জীবন আটকে থাকেনি। ধীরে ধীরে বন্ধুর শূন্যস্থানে তার রেখে যাওয়া সুখ স্মৃতির পট্টি লাগিয়ে আবার একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরেছে আমাদের এই দুঃসাহসিক নায়ক যুগল। ডলারের ঠিকানা কদিনের জন্য আবার রুদ্রর বাড়ি হয়েছিল, তবে ওর ঠিকানা এখন নীলের বাড়ি। রাজার হালে থাকেন তিনি। শামসি চাচার দোকানটা ওরা বন্ধ হতে দেয়নি, লোক রেখে চালায়। মাঝে মধ্যে নিজেরাও গিয়ে বসে, বই বিক্রি করে, বই পড়ে। নীল বেশ কয়েকদিন ধরেই একটা নতুন অভিযানের কথা বলে যাচ্ছে, কিন্তু রুদ্র তেমন কোনো ইন্টারেস্টিং বিষয় পাচ্ছিল না বলে কিছু উচ্চবাচ্য করেনি। কিন্তু মিশরের এই ব্যাপারটা দেখবার পরে ওর মনের এক্সপেডিশনের ইচ্ছাটাও জাঁকিয়ে উঠেছে এবার। রুদ্র বলল, তা কি বলছিস, যাবি নাকি ইজিপ্ট? নীলের চোখ জলজল করে উঠল। ওর মতো অ্যাডভেঞ্চার প্রেমীর কাছে এই প্রস্তাব স্বর্গসুখের সমান। ও বলল, সত্যি বলছিস? ভাবছি তো তাই। এই আমানথুতের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। তাহলে আর দেরি কেন ব্রাদার, চল বেরিয়ে পড়ি। রুদ্র কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় ওর মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার। এমন অনেক অজানা নম্বর থেকে ওর কাছে ফোন আসে, নানান কনফারেন্সের জন্য আমন্ত্রণ আসে। বিশেষ কিছু না ভেবে ও কলটা রিসিভ করলো। হ্যালো, রুদ্র রায় স্পিকিং। মোবাইলের উল্টো দিক থেকে কথা ভেসে এলো, হ্যালো, আমি জুনেদ আলম কথা বলছি। হ্যাঁ বলুন। আসলে আপনাদের কাছে আমি একটা সাহায্য চাই। আপনি এবং আপনার বন্ধু দুজনের সম্পর্কেই আমি জানি।
আপনাদের উপরে লেখা বহু প্রবন্ধ আমি পড়েছি, অনেক ইন্টারভিউ দেখেছি, আপনাদের অ্যাডভেঞ্চারগুলোও পড়েছি। আমাকে আপনাদের একজন গুণমুগ্ধ ভক্ত বলতে পারেন। ধন্যবাদ, কিন্তু আপনাকে কেমনভাবে সাহায্য করব সেটা তো ঠিক বুঝতে পারলাম না। আপনাদের সাথে সামনাসামনি কথা বলতে পারলে খুব ভালো হতো। আপনি কোথায় থাকেন? আমি আগ্রায় থাকি, কিন্তু এই একটু আগেই কলকাতায় এসেছি। এখন এয়ারপোর্টের বাইরে আছি। ও, তা এখন আসতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, চলে আসুন। বাড়ির ঠিকানাটা জানেন তো? বললাম না, আপনাদের গুণমুগ্ধ ভক্ত, সবই জানি। 1 ঘন্টার মধ্যেই আসছি। চলে আসুন। কল ডিসকানেক্ট করে রুদ্র মোবাইলটা টেবিলের ওপরে রাখতেই নীল বলল, কোনো ক্লায়েন্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তেমনই মনে হলো। তা কি খুঁজতে যেতে বলছে? সেটা তো বললেন না। ভদ্রলোকের নাম জুনেদ আলম, আগ্রাবাসী। বয়স গলা শুনে যা মনে হলো 35 থেকে 40-এর মধ্যে। আগ্রাবাসী? তা কোনো মুঘল গুপ্তধনের নকশা টকশা পেয়েছেন নাকি এই আলম সাহেব? কে জানে, বললেন তো 1 ঘন্টার মধ্যেই আসছেন। আমাদের নাকি গুণমুগ্ধ ভক্ত। গুণমুগ্ধ ভক্ত? হ্যাঁ, তাই নাকি? বেশ, দেখা যাক আমাদের এই গুণমুগ্ধ ভক্ত আমাদের জন্য কোনো নতুন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার নিয়ে আসতে পারে কি না। তবে এটা তেমন কিছু না হলে ভাই, ইজিপ্ট কিন্তু পাক্কা। যথা আজ্ঞা। রডরিগেজ আইল্যান্ড। ল্যাপটপের কিবোর্ডের ওপরে ঝড়ের গতিতে আঙুল চালাচ্ছে পলি। একটা মেইল টাইপ করছে। এখানকার কাজ খুব একটা খারাপ চলছে না। আমাদের প্রথম প্ল্যান সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আশা করছি পরের কাজগুলো করতে আমাদের কোনো সমস্যাও হবে না। তবে খোঁজাখুঁজির জন্যে আরও কিছু লোক লাগবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। আর একটা কথা, যে ম্যাপটা তোমরা পাঠিয়েছো আমার ধারণা সেটা ঠিক নয়। তার কারণ শেষ 3 দিন ধরে ওই ম্যাপ অনুযায়ী বহু খোঁজাখুঁজি করেও কিছুই পাওয়া যায়নি। ঠিক করেছি কাল থেকে পুরনো জায়গাতেই খোঁজ চালাবো। যা জানানোর তাড়াতাড়ি জানাও। রিগার্ডস, পলি। টাইপ করা শেষ করে ইমেল সেন্ড করে দিল পলি। তারপরে জানলার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল। জানলা দিয়ে সমুদ্রের সীমাহীন নীল জলরাশি স্পষ্টই দেখা যাচ্ছে। ওই সীমাহীন নীলের অতলে ঠিক কোথায় যে কাঙ্ক্ষিত জিনিসটা লুকিয়ে আছে তার কোনো হদিশ এখনো ও পায়নি। একটা দীর্ঘশ্বাস উঠে এলো ওর বুক থেকে। পরক্ষণেই নিজেকে সামলে নিল, গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। যেখানেই লুকিয়ে থাক না কেন ওই জিনিসের খোঁজ ওকে পেতেই হবে। নিজের জন্য নয়, ওর ফুটফুটে 2 বাচ্চার জন্য, ওর স্বামীর প্রাণের জন্য ওকে সেটা খুঁজে বের করতেই হবে। ল্যাপটপ সরিয়ে টেবিলের ওপরে থাকা অতি প্রাচীন একটা ম্যাপের ওপরে ঝুঁকে পড়ল পলি। একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ম্যাপটার প্রতিটা ইঞ্চি পরীক্ষা করতে শুরু করল। কলকাতা। জুনেদ আলম ঠিক 1 ঘন্টা পরেই ঢুকলেন রুদ্রর বাড়িতে। জুনেদকে দেখেই বোঝা গেল রুদ্রর আন্দাজ একদম ঠিক। ওর বয়স 35-এর বেশি না। বেশ সুদর্শন এবং ব্যক্তিত্বপূর্ণ পুরুষ। জুনেদ নমস্কার জানিয়ে বলল, আমি একটু আগে ফোন করেছিলাম। সত্যি বলতে আমার এত ভালো লাগছে যে বোঝাতে পারছি না। আপনাদের যে এমন সামনে থেকে দেখতে পাবো সেটাই কোনোদিনও ভাবিনি। না না, এসব ভাবার কোনো কারণই নেই। আমরাও আপনার মতোই মানুষ, আমাদের এত উপরে তোলার কোনো মানেই হয় না। মানছি আপনারা আমার মতোই মানুষ, কিন্তু আপনারা যে এসব দুঃসাহসিক কাজ করেছেন সেসব তো। জুনেদের কথা শেষ না করতে দিয়েই রুদ্র বলল, এসব কথা থাক মিস্টার আলম। আপনাকে কেমনভাবে আমরা সাহায্য করতে পারি সেটা যদি বলেন তাহলে খুব ভালো হয়। রুদ্রর আচমকা এমন কথায় জুনেদ একটু হকচকিয়ে গেলেও নিজেকে পরক্ষণেই সামনে নিল। বলল,
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মূল কথা বলার আগে আমার পারিবারিক ইতিহাসটা একটু ছোট করে বলা দরকার। ওমা ছোট কেন? আপনি বড় করেই বলুন, এসব শুনতে আমাদের ধৈর্যভঙ্গ হয় না। আমার পারিবারিক ইতিহাস তা প্রায় 450 বছরের পুরনো, মুঘল সাম্রাজ্যের সময় থেকে। আমার পূর্বপুরুষরা ছিলেন রাজ দরবারের কর্মচারী। তাও যা তা নয়, প্রায় প্রত্যেকেই বড় এবং দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। রাজদরবারে তাদের কদরও ছিল যথেষ্ট। এক কথায় আমাদের পরিবার শাহী ঘরানারই ছিল। কিন্তু সেই রাজকীয়তায় আরও চমক লাগিয়েছিলেন রহিমউদ্দিন আলম। ইনি আমাদের পরিবারের প্রথম মানুষ যিনি সোনা, হিরে, দামি পাথর এসবের ব্যবসা শুরু করেন। আর তারপর থেকে আমাদের পরিবারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মুঘল সাম্রাজ্যের পতন হলেও আমাদের পরিবার স্বমহিমায় সামনের দিকেই এগিয়ে গিয়েছে। শুনেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরাও নাকি আমাদের পরিবারের লোকেদের সমঝে চলতো। তা আপনাদের সেই হিরে জহরতের ব্যবসা কি এখনো আছে? হ্যাঁ, ওটাই তো আমাদের বিজনেস। এখন দেশ ছেড়ে বিদেশের বহু বড় শহরেও ছড়িয়ে পড়েছে। তা আপনার এই পূর্বপুরুষেরই কোনো গুপ্তধন বা তেমন কিছু সংক্রান্ত ব্যাপারেই কি আমাদের কাছে আসা? একদম ঠিক ধরেছেন। আপনাদের কাছে আসার কারণটা আমার সেই পূর্বপুরুষ রহিমউদ্দিন আলমকে দিয়েই শুরু। গুপ্তধনের আন্দাজটাও ভুল করেননি। তবে গুপ্তধনটা আমাদের পরিবারের নয়, গুপ্তধনটা এক জলদস্যুর। জলদস্যু? আরে বাস, এবারে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে। তা জলদস্যুর নামটা কি? আপনারা ক্যাপ্টেন হেনরি অ্যাভরির নাম শুনেছেন? নীলের চোখ দুটো গোল গোল হয়ে গেল। ওর গলার স্বরের বিস্ময়টাও আরো বেশি করে ঝিলিক দিয়ে উঠল। ও বলল, ক্যাপ্টেন হেনরি এভরি, ফ্যান্সি জাহাজের ক্যাপ্টেন। 1695 সাল নাগাদ সম্রাট ঔরঙ্গজেবের 2 হজযাত্রী জাহাজ লুট করেছিল। ওই একটা জাহাজের নাম ছিল গঞ্জি সাওয়াই, আর আরেকটা নাম ছিল কি বেশ, হ্যাঁ মনে পড়েছে, ফতে মুহাম্মদ, তাই তো? জুনেদের চোয়াল নিজে হতেই বেশ কিছুটা ঝুলে পড়ল। ওর চোখে এখন বিস্ময়। ব্যাপারটা বুঝে অল্প হেসে রুদ্র বলল, আমার এই বন্ধুটির মস্তিষ্ক কোনো তথ্য সঞ্চয় বা সুরক্ষিত করার জন্য যে কোনো আধুনিক কম্পিউটারের থেকে অনেক বেশি বিশ্বস্ত। একবার অন্য কোনো তথ্য এই মস্তিষ্কে প্রবেশ করলে একমাত্র মেমোরি লস ছাড়া অন্য কোনোভাবে তার হারানোর সম্ভাবনা নেই। বাহ, একদম ঠিক বলেছেন তো। সত্যি আপনার সম্পর্কে যা লেখা হয় তার একটা বর্ণও মিথ্যে নয়। আপনারা সত্যিই অসাধারণ। আমরা আবার মূল কথা থেকে সরে যাচ্ছি মিস্টার আলম। ক্যাপ্টেন হেনরি এভরির গুপ্তধনের সাথে আপনাদের পরিবারের সম্পর্কটা ঠিক কি সেটা বুঝতে পারলাম না। কিন্তু এই ব্যাপারটা আমার কাছেও সম্পূর্ণ ঝাপসা। আমাদের পরিবার ব্যবসায়ী হলেও পড়াশোনার চলটা বহু প্রাচীন। আমার অনেক পূর্বপুরুষই নিজেদের সময়ের নামী পণ্ডিত ছিলেন। আমার আব্বু ব্যবসার দিকে যাননি, তিনি ছিলেন ইতিহাসের অধ্যাপক ও গবেষক। আমাদের পরিবারের সাথে মুঘল রাজবংশের অন্তরঙ্গতার ব্যাপারটা আব্বুই বিস্তারিতভাবে খুঁজে বের করেছিলেন। আমাদের বাড়ির লাইব্রেরিটা আপনার এই লাইব্রেরির মতোই বড় হবে। সেখানে কত ধরনের বই আর পুঁথি যে আছে তা আমিও এখনও ঠিক করে জানি না। পড়াশোনার নেশাটা আমারও খুব আছে, পারিবারিক সূত্রে প্রাপ্ত গুণ বলতে পারেন। তাছাড়া এই বছর দেড়েক আগে লাইব্রেরির পুরনো বই ঘাঁটতে গিয়ে একটা ডায়েরি পাই। 1 মিনিট, আপনাদের দেখায় জিনিস দুটো। জুনেদ তার ব্যাগ থেকে একটা চামড়ার মোড়ক দেওয়া ডায়েরি আর রোল করা একটা কাগজ বের করে এগিয়ে দিল রুদ্রর দিকে। রুদ্র প্রথমে রোল করা কাগজটা খুলল। এ জিনিস এর আগে ওরা অনেক দেখেছে। হাতে আঁকা একটা প্রাচীন ম্যাপ। নীল তুলল ডায়েরিটা। এমন ডায়েরিও ওরা এর আগে দেখেছে। মোটা পাতার হাতে বাঁধানো ডায়েরি। ডায়েরিটার বয়স যে অন্তত 300 বছর তাতে কোনো সন্দেহ নেই। ডায়েরির ভেতরে মোটা হলদেটে পাতায় কালো কালিতে মুক্তোর মতো হস্তাক্ষরে লেখা থরে থরে শব্দ, উর্দু ভাষায়। রুদ্র ডায়েরিটা দেখল, তারপরে কৌতূহলী চোখে তাকালো জুনায়েদের দিকে। এই যে দেখুন,
ওই ডায়েরিটার লেখক রহিমউদ্দিন আলম। জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে উনি এটা লিখেছিলেন। গোটা ডায়েরি জুড়ে উনি আফ্রিকাতে গিয়ে কেমনভাবে সংঘর্ষ করেছিলেন, তারপরে ধীরে ধীরে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এইসবই লেখা আছে। শুধু ডায়েরির ঠিক শেষ পাতায় একটা অদ্ভুত লাইন লেখা আছে। সেখানে রহিমউদ্দিন লিখছেন, ওনার ধারণা গঞ্জি সাওয়াই আর ফাতেহ মাহমুদ থেকে লুট করা সম্পূর্ণ সম্পদ ক্যাপ্টেন হেনরি এভরি সমান ভাগ করেনি, বেশিরভাগটাই তার কাছে আছে, আর সেসব সে সমুদ্রেই কোথাও লুকিয়ে রেখেছে। রুদ্র ইতিমধ্যে শেষ পাতায় ওই নির্দিষ্ট লাইনটা পড়ে নিয়েছে। ও বলল, হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। একটা ম্যাপের কথাও লিখেছেন নিজের আন্দাজ মতো ম্যাপটা উনি তৈরি করেছেন। হ্যাঁ, ওটাই ম্যাপ। কিন্তু রহিমউদ্দিন আলম এসব জানলেন কি করে? সেই প্রশ্নের উত্তর এখনও আমি পাইনি। ওই ডায়েরিতেও তেমন কিছুই লেখা নেই। কিন্তু মিস্টার আলম, স্রেফ কয়েকটা লাইনের ওপরে ভর করে তো আর কোনো অভিযানে বেরিয়ে পড়া যায় না। দেখুন, আমি তো সেটা জানি না, তবে আমি শুধু এই কটা লাইনের উপরে ভিত্তি করে আপনাদের কাছে আসিনি। এই 1.5 বছর ধরে আমি ব্যাপারটা নিয়ে অনেক পড়াশুনো করেছি, সব ডিটেলসও আমার কাছে আছে। আপনারা চাইলে আমি সেসব আপনাদের দেখাতেও পারি। ম্যাপে রহিমউদ্দিন যে আনুমানিক জায়গাটার দিকে ইঙ্গিত করেছেন সেটা ভারত মহাসাগরের প্রায় মাঝামাঝি একটা জায়গা। জায়গাটার কিন্তু নির্দিষ্ট একটা নাম আছে, দ্য সার্কেল অফ স্যাটার্ন। দ্য সার্কেল অফ স্যাটার্ন রড্রিগেজ আইল্যান্ডের কাছাকাছি। সমুদ্রের তলায় প্রায় 100 কিলোমিটার জায়গা জুড়ে ডুবো পাহাড়ের সারি। বহু প্রাচীনকাল থেকেই নাবিকদের কাছে জায়গাটা ওই নামেই পরিচিত। জায়গাটাকে ঘিরে প্রচুর রূপকথার গল্পও আছে। এককালে নাবিকরা মনে করতো ওই জায়গায় শয়তান নিজে বসবাস করে, তাই জায়গাটার ওই রকম নাম দেওয়া হয়েছিল। আসলে গোটাটাই একটা মৃত আগ্নেয়গিরির অবশিষ্টাংশ। জুনেদ আবারও অবাক হলো। মনে মনে ভাবল, এই দুটো ছেলের কি পৃথিবীতে কিছুই অজানা নয়? পরক্ষণেই নিজের ভাব গোপন করে বলল, একদম ঠিক। ইতিহাসের পাতায় ক্যাপ্টেন হেনরি এভরির সম্পর্কে যতটুকু পাওয়া যায় সেসবই আমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তা থেকেই জেনেছি ক্যাপ্টেন হেনরি এভরির বিচরণের এলাকা পশ্চিমে বাব এল মান্দাব থেকে পূর্বে সুরাটের কাছাকাছি, আর উত্তরে গালফ অফ ওমান থেকে দক্ষিণে মাদাগাস্কারের দক্ষিণ সীমা পর্যন্ত বিস্তারিত ছিল। ওকে, এর মানে তো দ্য সার্কেল অফ স্যাটার্ন এই বিচরণ ক্ষেত্রের ঠিক মাঝামাঝি। গুপ্তধন লোকানোর জন্য কিন্তু আদর্শ জায়গাটা, কারণ আমি বেশ কিছু পুরনো ম্যাপ ঘেঁটে দেখেছি। সেই সময় ওই এলাকায় বেশ কিছু ছোট ছোট দ্বীপ ছিল। শুধু সেই সময়েরই কেন, 1840 সালেরও কিছু ম্যাপে আমি ওই এলাকার কিছু দ্বীপের উল্লেখ দেখেছি। এবারে এমন তো হতেই পারে যে ক্যাপ্টেন হেনরি এভরি তার লুণ্ঠিত সম্পদ তেমন কোনো দ্বীপেই রেখেছিলেন, আর দ্বীপটা এখন জলের তলায়। দেখুন, আপনার কথা আমরা বুঝতে পারছি। যে সম্ভাবনার কথা বলছেন সেটাও যে হতেও পারে তাও মানছি, কিন্তু তবুও আমার আপনাদের আরও কিছু বলার আছে। এই 1 মাস আগের ঘটনা। আমি অ্যাথেন্সে গিয়েছিলাম, ব্যবসার কাজে নয়, গিয়েছিলাম একটা জিনিস কিনতে। খবর পেয়েছিলাম ক্যাপ্টেন হেনরি এভরির একটা বাক্স নিলামে উঠেছে। আমার অ্যান্টিক কালেক্ট করার শখ আছে, বছর 8 ধরে এই হবি চলছে। অনেকের সাথেই চেনাজানা হয়ে গেছে, বহু অকশন হাউসের সাথেও চেনাজানা আছে। তাই খবর পেয়ে যাই। বাক্সটা কাঠের, তার ভিতরে ছিল একটা ছুরি, একটা স্মোকিং পাইপ আর একটা ম্যাপ। আমার ধারণা ছিল ক্যাপ্টেন হেনরি এভরি তার লুকোনো গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর পথ ওই ম্যাপে এঁকে রেখে গিয়েছেন। ফলত খবর পাওয়া মাত্রই চলে যাই। আরও অনেক কিছু নিলামে উঠেছিল, কিন্তু আমার লক্ষ্য ছিল শুধু বাক্সটা। তা বাক্সটা হয়তো পেয়েও যেতাম, কিন্তু আরেকজন এমন একটা দাম হাঁকালো যে জিনিসটা আর পেলাম না। তার ঠিক পরের দিনের কথা বলছি। সকালে উঠে খবরে দেখলাম একজন খুন হয়েছেন। সেই লোকটাই যে বাক্সটা কিনে নিয়েছিল। লোকটার নাম পল। সে জর্জ হ্যারিসন নামের এক ব্যক্তির জাল পরিচয় নিয়ে ঘুরছিল। লোকটার মৃতদেহের পাশ থেকে কাঠের বাক্সটাও পাওয়া গিয়েছে, তবে বাক্সের মধ্যে বাকি দুটো জিনিস থাকলেও ম্যাপটা ছিল না। এই পর্যন্ত তো ঠিকই ছিল, বুঝলেন, কিন্তু তারপরে এমন দুটো ঘটনা ঘটল
যে আমি নিশ্চিত হয়ে গেলাম যে ক্যাপ্টেন হেনরি অ্যাভরির গুপ্তধন আছে, আর সেটা আমার মতো আরও কেউ খুঁজছে। অ্যাথেন্স থেকে যেদিন ফিরলাম সেদিন রাতের ঘটনা। বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। মধ্যরাতে হঠাৎ লাইব্রেরি থেকে বইপত্র ফেলার শব্দ পেলাম। গিয়ে দেখি দুজন লোক কী সব খুঁজছে। কাছে রিভলভার থাকলেও একা ছিলাম, তাই পেরে উঠলাম না। ওরা আমাকে আহত করে পালালো, তবে কিছু নিয়ে যেতে পারেনি। এর ঠিক দিন 10 পরের কথা, হঠাৎ একটা ফোন এলো। এক মহিলা কণ্ঠে আমাকে বলা হলো ক্যাপ্টেন হেনরি অ্যাভরির গুপ্তধন সম্পর্কে আমি যা জানি সব যেন ভালোই ভালোই বলে দিই, নইলে আমার প্রাণের ঝুঁকি আছে। বুঝতেই পারছেন, এরপরে আমার ধারণাটা জন্মানোই স্বাভাবিক। ও, তা আপনি এইসব ব্যাপারে পুলিশে জানাননি? দেখুন, আমি ইচ্ছা করেই জানাইনি। আমিও দেখতে চাই এসবের শেষ কোথায়। তাছাড়া আমিও আর কৌতূহল দমিয়ে রাখতে পারছি না, বুঝলেন। ক্যাপ্টেন হেনরি অ্যাভরি গুপ্তধন সত্যি লুকিয়েছিলেন কি না আমি জানি না, কিন্তু একবার খুঁজে দেখতে চাই। যদি না পাই তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু নিজেকে অন্তত বোঝাতে তো পারবো যে চেষ্টা করেছি। তাই জন্যেই এতটা উদ্গ্রীব হয়ে আছি। কিন্তু এসব আমার একার পক্ষে করা অসম্ভব। এমন কাউকে দরকার যে এসব ব্যাপারে অভিজ্ঞ, আর আমাদের দেশে আপনাদের দুজনের থেকে এ বিষয়ে ভালো আর কারোর কথা আমি জানি না। তাই আপনাদের কাছেই এসেছি সরাসরি। এবারে আপনারা যদি একান্ত সাহায্য না করেন তাহলে আমি ঠিক করেছি একাই ব্যাপারটা তলিয়ে দেখব। স্রেফ একটা হুমকি আমাকে দমিয়ে রাখতে পারবে না, উল্টে ওই হুমকিটাই আমাকে আরও উত্তেজিত করে তুলেছে। রুদ্র আর নীল একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে নিল। তারপরে রুদ্র অল্পক্ষণ ভেবে নিয়ে বলল, ঠিক আছে মিস্টার আলম, আমরা তো আপনার সকল কথাই শুনলাম। এবারে আমাদের একটু পড়াশোনা করতে দিন। আমাদের সম্পর্কে জানেন যখন, নিশ্চয়ই এটাও জানেন যে আমরা কোনো অভিযানে যাওয়ার আগে যতটা সম্ভব সেই বিষয়ে পড়াশোনা করিনি। সেই সময়টুকু অন্তত আমাদের দিন। একটু পড়াশোনা করে আমরা আপনাকে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এমনিতেও এখন সপ্তাহ 2 কলকাতাতেই আছি। তার মধ্যেই যদি আপনাদের সিদ্ধান্তটা জানান তাহলে খুব ভালো হয়। ঠিক আছে মিস্টার আলম, তাই হবে। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আপনি তো আগ্রাবাসী, আপনার পরিবারও বহু পুরুষ ধরে সেখানেই আছে, তাহলে আপনি এত ভালো করে বাংলা জানলেন কেমন করে? ও, এই ব্যাপার। আসলে আম্মি ছিলেন কলকাতার মেয়ে, বাংলা আম্মির কাছেই শিখেছিলাম। তারপরে কলকাতাতেও আমি বেশ কয়েক বছর কাটিয়েছি। আমি আশুতোষ কলেজে পড়াশোনা করেছি। বহু বাঙালি বন্ধু আছে আমার। ব্যবসার কাজেও প্রায় কলকাতায় আসতে হয়, তাই বাংলাটা সড়গড় হয়ে গেছে। ঠিক আছে, আজ তাহলে উঠি আমি। হ্যাঁ, ডায়েরি আর ম্যাপটা আপনাদের কাছেই থাকুক। নমস্কার। আচ্ছা, আপনার রিসার্চ ওয়ার্কগুলো যদি একটু পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয়। জুনেদ চলে গেলে নীল জিজ্ঞাসা করল, তাহলে কি ভাবছো ব্রাদার? আমার তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে ভাই। ক্যাপ্টেন হেনরি অ্যাভরির গুপ্তধন সম্পর্কে কিন্তু ইতিহাসবিদ আর আর্কিওলজিস্টের মধ্যেও অনেক কনস্পিরেসি আছে। রুদ্রর চোখে মুখে ইতিমধ্যে কৌতূহল ভর করেছে। ওর স্বরেও চিন্তার ছাপ প্রকাশ পেল। বলল, সেটাই তো ভাবছি রে নীল। ব্যাপারটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। প্রায় 300 বছরের পুরনো একটা লুণ্ঠন, আর সেই গুপ্তধন, তাও আবার ইতিহাসের পাতায় থাকা অন্যতম রহস্যময় জলদস্যুর গুপ্তধন। মানে জাস্ট ভাবতে পারছিস বিষয়টা? আর সত্যি বলতে আমন্থতের মন্দিরের থেকেও কিন্তু বেশি কৌতূহল জন্ম দিচ্ছে এটা। না রে না, পড়াশোনা শুরু করতে হবে। নীল মুখে কিছু না বললেও হাসল। বন্ধুর এই ভাব পরিবর্তন ওর খুব চেনা। অ্যাডভেঞ্চারটা যে এবার হবেই সেটাও বেশ টের পাচ্ছে। (1695) ভারত মহাসাগরের অজানা এক জায়গা। রাত গভীর, কিন্তু আকাশে মেঘের লেশমাত্র না থাকায় দ্বিতীয়ার চাঁদের জ্যোৎস্না
চারিদিক বেশ ভালোই দৃশ্যমান করে রেখেছে। সমুদ্রের বুকে ভাসমান বিশাল জাহাজটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। জাহাজের চারদিক থেকে কামানের সারি সারি মুখ উঁচিয়ে আছে। বুঝতে কোনো সমস্যা হয় না এটা একটা যুদ্ধ জাহাজ। তাও আবার যা তা যুদ্ধ জাহাজ নয়। জাহাজটার নাম ফ্যান্সি, এই এলাকার ত্রাস। ফ্যান্সিকে সাধারণত মাঝ সমুদ্রে এমন স্থির অবস্থায় দেখা যায় না, কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। নয় এই জাহাজে কেউ মারা গেছে, আর নইলে কোনো শিকারের অপেক্ষায় ক্ষুধার্ত পশুর মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। দূরর যাই হোক, একটু পরেই জানা যাবে। জাহাজের যদি কেউ মারা যায় তাহলে একটু পরেই ফ্যান্সির বুকে শোনা যাবে সম্মিলিত পুরুষ কণ্ঠে এক বিশেষ গান। আর তারপরে পাইরেটদের নিয়ম মেনে সেই মৃত সঙ্গীকে সকলে চিরবিদায় জানিয়ে তাকে দেবে সলিল সমাধি। আর যদি কোনো শিকারের ব্যাপার হয় তাহলে সেই শিকার দিগন্তে দৃশ্যমান হওয়ার সাথে সাথে সকল জড়তা ভেঙে চলমান হয়ে উঠবে ফ্যান্সি। রণহুঙ্কার ছেড়ে ছুটে যাবে শিকারের দিকে, আর তারপরেই গর্জন করে উঠবে ওই 23 জোড়া কামান। কিছু বুঝে ওঠার আগেই ধূলিসাৎ হয়ে যাবে শিকার। আরও কিছুক্ষণ কাটল। দিগন্তে কালো বিন্দুর মতো কিছু একটার উদয় হলো। কিছুক্ষণের মধ্যেই কালো বিন্দু আরও বেশ কিছুটা বড় হলো। একটা জাহাজ, তবে তার আকার ফ্যান্সির অর্ধেকও নয়। যদি যুদ্ধ হয় তাহলে ওই নবাগত জাহাজটিকে ধ্বংস করতে ফ্যান্সির 4 জোড়া কামানই যথেষ্ট। নবাগত জাহাজটা আরও কাছে এগিয়ে এলো। এখন তার রূপ একেবারে স্পষ্ট। অতি সাধারণ একটা জাহাজ। ফ্যান্সির থেকে কিছুটা দূরে জাহাজটা দাঁড়িয়ে পড়ল। যুদ্ধ কিন্তু হলো না। ফ্যান্সি এক চুলও নড়ল না নিজের জায়গা থেকে। অল্পক্ষণ পরে নবাগত জাহাজ থেকে ছোট্ট একটা নৌকা নামল। তাতে চেপে দুজন ধীর তালে এগিয়ে এলো ফ্যান্সির কাছে। ফ্যান্সির কাছাকাছি আসতেই ফ্যান্সির থেকে দড়ির একটা মই নিচে নেমে এলো। ফ্যান্সির সাথে ছোট্ট নৌকাটা বেঁধে দুজন লোক মই বেয়ে ওপরে উঠে এলো। নিজের ক্যাবিনে বসে পাইপে টান দিচ্ছে লম্বা চওড়া বছর 50-এর এক ব্যক্তি। ব্যক্তির মাথায় লম্বা কাঁচায় পাকায় কেশ রাশি নেমে গিয়েছে চওড়া পিঠের মাঝামাঝি। মুখে দাড়ি গোফের জঙ্গল। তবে এই সবই লোকটার ব্যক্তিত্বকে আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। ব্যক্তির নাম হেনরি এভারি, ফ্রান্সের ক্যাপ্টেন, এই মহাসাগরের মহারাজ। কেবিনের দরজায় পরপর 3টে টোকা পড়ল। ক্যাপ্টেন এভারি এতক্ষণ চোখ বন্ধ করে বসেছিল। এবারে চোখ খুলল, মুখ থেকে পাইপ নামিয়ে বলল, ভেতরে এসো। নৌকায় করে আসা লোক দুজন দরজা খুলে ঘরের ভেতরে ঢুকল। দুজনেরই বয়স 30 কি 35-এর মতো হবে। দুজনেই বেশ লম্বা চওড়া। দুজনেরই মাথায় ঝাঁকড়া চুল, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। এরাও যে জলদস্যু সেটা বেশ বোঝা যায়। একজনের নাম পিটার, আর একজনের নাম জর্জ। ক্যাপ্টেন হেনরি এভারির 2 বিশ্বস্ত চর। এর অর্থ কোনো বিশেষ খবর পাওয়ার জন্যই ফ্যান্সি এই মধ্যরাতে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে। পিটার আর জর্জ ঘরের ভেতরে ঢুকে ক্যাপ্টেনের সামনে দাঁড়িয়ে মুঠো পাকিয়ে বুকের বাঁ দিকে 3 বার ঠুকল। তারপরে মাথা ঝুঁকিয়ে ক্যাপ্টেনের প্রতি সালাম জানালো। ক্যাপ্টেন হেনরি বলল, আশা করি তোমরা ভালো খবরই এনেছো। হ্যাঁ ক্যাপ্টেন, একটা দারুণ খবর এনেছি। তাহলে আর অপেক্ষা না করে বলে দাও খবরটা কি। যে সময়ের অপেক্ষা ছিল
সেটা এসে গেছে। ক্যাপ্টেন হেনরি এই কথা শুনে নড়ে চড়ে বসল। কটা জাহাজ আসছে? দুটো জাহাজ ক্যাপ্টেন, গঞ্জি সাওয়ার আর ফতেহ মোহাম্মদ। দুটো জাহাজে অনেক লোকজন আর প্রচুর পরিমাণে সোনাদানা আছে। লুট করতে পারলে এখনো পর্যন্ত আমাদের সব থেকে বড় লুট হবে, কিন্তু সমস্যা আছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন হেনরির চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল। ও জিজ্ঞাসা করল, সমস্যাটা কি? জাহাজ দুটো হলো সম্রাট অরঙ্গজেবের। ধনরত্নের সাথে দুটো জাহাজেই প্রচুর পরিমাণে গোলা বারুদ আর সশস্ত্র প্রহরী আছে। তাছাড়া সম্রাট অরঙ্গজেবের জাহাজ ক্যাপ্টেন, পরে কিন্তু দারুণ সমস্যায় পড়তে চুপ! আমি ক্যাপ্টেন হেনরি এভারি। আমাকে তোমরা সম্রাটের ভয় দেখাচ্ছ, হ্যাঁ? ওই ঔরঙ্গজেব ডাঙার সম্রাট হতে পারে, কিন্তু এই বিশাল মহাসাগরের সম্রাট আমি। এখানে কি হবে, কোথায় হবে, কখন হবে, সব আমি নির্ধারণ করি। এখানে অন্য কোনো সম্রাটের কথা চলবে না। এই মহাসাগরের জলে শুধু একটাই ভয়, একটাই ত্রাস, সেটা হচ্ছে ফ্যান্সি। এর সামনে কিছুই ঠেক পায় না, বুঝতে পেরেছ? পিটার আর জর্জ ধমকটা খেয়ে মাথা নিচু করে নিল। ওদের দুজনের বুকের মধ্যেই এখন দামামা বাজছে। ক্যাপ্টেন হেনরি রেগে গেলে যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা ওদের দুজনেরই জানা। এর আগে ওর রাগের বেশ কিছু নিদর্শন ওরা দেখেছে। তবে সম্রাট অরঙ্গজেবের হজযাত্রী জাহাজ লুট করা নিয়ে ওদের মনে যে ভয় ছোটাছুটি করছে সেটা একেবারে অমূলক নয়। অন্যদিকে এটাও ঠিক, ক্যাপ্টেন হেনরির নেতৃত্বাধীন ফ্যান্সি আজ পর্যন্ত একটা যুদ্ধেও হারেনি। বুঝতে পেরেছ? এখন বলো, জাহাজ দুটো কবে ছাড়বে? 7 দিন পরে ক্যাপ্টেন। মান্দা প্রণালী থেকে বেরিয়ে আরব সাগর দিয়ে সোজা চলে যাবে সুরাটের দিকে। বলে ক্যাপ্টেন হেনরি অল্পক্ষণ চুপ করে কিছু একটা ভেবে বললেন, জাহাজ দুটোর সঙ্গে আর কোনো জাহাজ থাকবে? আগে না ক্যাপ্টেন, একসাথে আরো দুটো জাহাজ আসার কথা ছিল, কিন্তু সেগুলো আরো কিছুদিন পরে আসবে। গঞ্জই সাবাই আর ফতেহ মোহাম্মদ ধনসম্পদ নিয়ে আগে ফিরছে। বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আর কোনো খবর আছে? হ্যাঁ ক্যাপ্টেন, আছে। মাদাগাস্কারের দক্ষিণে একটা ছোট্ট জলদস্যু দল তৈরি হয়েছে। খবরটা পাওয়ার পরেই আমরা তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম। দলটার ক্যাপ্টেনের নাম মিগুয়েল দে সিলভা, পর্তুগিজ একজন। বেশ বুদ্ধিমান, সাহসী আর একরোখা গোছের। খুব ভালো কামান চালাতে পারে। ওর জাহাজের কামানগুলো খুব উন্নত মানের। আমরা প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গেই সে জানিয়ে দিয়েছে আমাদের প্রস্তাব মানতে সে নারাজ। সে একাই নিজের কাজ চালিয়ে যাবে, আর দ্বিতীয়বার এই প্রস্তাব নিয়ে ওর কাছে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। জর্জের কথাগুলো শুনে ক্যাপ্টেন হেনরির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। 15 বছরের জলদস্যুর জীবনে এমন একরোখা স্বভাবের জলদস্যু ও প্রচুর দেখেছে, কিন্তু তাদের কেউই ওর সামনে বেশি দিন নিজের জেদ ধরে রাখতে পারেনি। নয় ওর প্রস্তাব মেনে বন্ধুত্ব স্থাপন করেছে, আর নইলে সদল বলে চিরতরে সমুদ্রের অতলে তলিয়ে গেছে। এত বড় একটা সামুদ্রিক সাম্রাজ্য তো আর এমনি এমনি দাঁড়ায়নি। অনেক খড়কুটো পোড়াতে হয়েছে, অনেক খাটতে হয়েছে এর জন্য। কিন্তু এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়। এর থেকে অনেক বড় জিনিস ভাবতে হবে, অনেক বড় পরিকল্পনা তৈরি করতে হবে। ক্যাপ্টেন হেনরি বলল, ঠিক আছে, ঠিক আছে। মিগুয়েলের কাছে শেষবারের মতো বন্ধুত্বের প্রস্তাব পাঠাও, আর জানিয়ে দেবে এরপরে কিন্তু আর কোনো সুযোগও পাবে না। আমার সাথে বন্ধুত্ব রাখার সুবিধেগুলোও ওকে জানিয়ে দেবে। তারপরেও যদি সে নিজের আর নিজের দলের ভালো না চায়, তাহলে যা হওয়ার তাই হবে। ও হ্যাঁ, পাইরেট অলিভারের কি দশা হয়েছিল সেটাও ওকে জানিয়ে দিও। এখন তোমরা যাও, আর মাইকেলকে একটু পাঠিয়ে দাও। জর্জ আর পিটার
আবার নিজের বুকে 3 বার ঘুষি মেরে মাথা নিচু করে ক্যাপ্টেন হেনরিকে সম্মান ও বিদায় জানিয়ে চলে গেল। ক্যাপ্টেন হেনরি আবার পাইপ মুখে ধরল, তাতে অগ্নিসংযোগ করে পরপর কয়েকটা টান দিল। ধীরে ধীরে ভাবনার সাগরে তলিয়ে যেতে লাগল ক্যাপ্টেন হেনরি। কিছুক্ষণ পর বছর 50-এর এক ব্যক্তি ঘরে ঢুকল। এই ব্যক্তির মাথায় কাঁচা পাকা চুল লম্বা হলেও গালে দাড়িগোঁফ নেই। এই ব্যক্তির নাম মাইকেল স্ট্যাফোর্ড। মাইকেল ক্যাপ্টেন হেনরির বাল্য বন্ধু। দুজনে একসাথে বড় হয়েছে, একসাথে সমুদ্রের নেশায় ঘর ছেড়েছে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছে এই বিশাল সাম্রাজ্য। ওদের বন্ধুত্বে এত বছরেও এতটুকু ফাটল ধরেনি। মাইকেল এখনও ক্যাপ্টেন হেনরির একমাত্র উপদেষ্টা আর সবচেয়ে বিশ্বস্ত সহকারী। মাইকেল ঘরে ঢুকে বুকে 3টে ঘুষি ঠুকে মাথা নিচু করল। ক্যাপ্টেন হেনরি হেসে বলল, মাইকেল, তোমাকে কতবার বলবো তোমার এসব করার কোনো দরকার নেই। উল্টে এই সম্মান তোমাকে আমার তরফ থেকে প্রতিবার জানানো উচিত। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি এই ক্যাপ্টেন হেনরির নাম, ত্রাস, এত বড় সাম্রাজ্য, এসব তোমাকে ছাড়া হতোই না। এই সাম্রাজ্যের আসল সম্রাট তো তুমি, মাইকেল। আর আমিও তো তোমাকে কতবার বলেছি হেনরি, তুমি এই সাম্রাজ্যের আসল রাজা। আর রাজার সামনে মাথা নত করে তাকে সম্মান জানানোই তো সকলের কর্তব্য। আমি তোমাকে শুধু বুদ্ধিই দিই। এখনো পর্যন্ত প্রতিটা যুদ্ধ লড়েছ তো তুমি। যাই হোক, এইসব কথা থাক। পিটার আর জর্জ এসেছিল দেখলাম, ওরা কোনো নতুন খবর এনেছে নাকি? ওরা দারুণ খবর এনেছে মাইকেল। গঞ্জি সওয়াই আর ফতে মোহাম্মদ ফিরছে। সম্পদের কোনো অভাব নেই জাহাজ দুটোয়। তুমি কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি, কিন্তু এই 2 জাহাজ লুট করতে হলে নিরেট পরিকল্পনা লাগবে। সেদিকটা আশা করছি ভেবেছ। ক্যাপ্টেন হেনরি এইবার এগিয়ে গিয়ে মাইকেলের কাঁধ চাপড়ে বলল, এই জন্যই তুমি আমার এত পছন্দের মাইকেল। সব সময় তুমি প্রস্তুত। একটা নিরেট পরিকল্পনা করার জন্যই তোমাকে ডেকেছি। তুমি নিশ্চয়ই ইতিমধ্যে কিছু একটা ভাবতে শুরু করে দিয়েছ। মাইকেলের শান্ত মুখে এবারে সামান্য হাসি ফুটল। দিল্লি, মহিপালপুর। ব্যবসার খাতিরে আর পারিবারিক সূত্রে ভারতের প্রায় সবকটা বড় শহরেই জুনেদের একটা করে বাড়ি আছে। রুদ্ররা এখন যে ফ্ল্যাটে আছে এটা জুনেদের নিজস্ব। বছর 4 হলো কিনেছে। দেখেছেন, মাছের কথাগুলো বলতেই ভুলে গিয়েছিলাম। জুনেদের সাথে কথা বলার পরের 3 দিন রুদ্র আর নীল তাদের অভ্যেস মতো ক্যাপ্টেন হেনরি এভরি আর তার করা সেই বিশাল লুটপাট সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করেছে। জুনেদের রিসার্চ পেপারও পড়েছে। আর সেটা পড়ে ওরা দুজনেই মানতে বাধ্য হয়েছে যে জুনেদ ব্যবসায়ী হলেও একজন দারুণ রিসার্চার। একেবারে নিখাত গবেষণা। আর পড়াশোনা করার পরে জুনেদকে ফোন করে নিজেদের সম্মতি জানাতে রুদ্র আর নীল খুব একটা সময় নেয়নি। বিষয়টার মধ্যে অনিশ্চয়তার ভাগই বেশি, কিন্তু সেটাই তো ওদের প্রধান রসদ। এমন অনিশ্চয়তার খোঁজে গিয়েই তো মজা। তবেই তো ভর্তি হয় দুঃসাহসিক অভিজ্ঞতার ঝুলি। খবরটা পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে লাফিয়ে উঠেছিল জুনেদ। ছুটে গিয়েছিল রুদ্রর বাড়িতে। এরপর থেকেই ওরা অভিযানের প্রস্তুতি শুরু করে দেয়। এই সকল অভিযানের খরচটা তো নেহাত কম নয়। রুদ্র আর নীলও কিছু কিছু খরচ বহন করতে চেয়েছিল, কিন্তু ওদের সেসব কথা নস্যাৎ করে দিয়ে জুনেদ বলেছিল,
আরে না না, একদম না। আপনারা আমার সাথে যাচ্ছেন এটাই আমার কাছে অনেক। তাছাড়া আব্বু আর আম্মির আশীর্বাদে আমার কিছুর অভাব নেই, বলতে গেলে অনেক বেশি আছে। সেসব এমন ভালো কাজে খরচ হলে আমি বরং খুশি হব। আমার শুধু কয়েকটা দিন সময় চাই, তাহলেই সব ঠিক করে ফেলবো। যদিও জুনেদ মাত্র 4 দিন সময় নিয়েছিল, আর যে ব্যবস্থা সে করেছে এই সময়ের মধ্যে তা কিন্তু অভাবনীয়। একটা ছোট কিন্তু শক্তপোক্ত টিম বানিয়ে নিয়েছে। দলে মেরিন আর্কিওলজিস্ট, ওশনোগ্রাফার, ইতিহাসবিদ, টেকনিশিয়ান, ডাইভিং এক্সপার্ট, আর্কিওলজিস্ট সবই রয়েছে। এছাড়া আর একটা দারুণ ব্যবস্থা করেছে জুনেদ। ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সোসাইটির এক উচ্চ পদস্থ ব্যক্তির সাথে জুনেদের খুব ভালো সম্পর্ক। এই এক্সপেডিশনের ব্যাপারটা ও তাকে জানায়। সব শুনে সেই ব্যক্তি নিজে দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সোসাইটির তরফ থেকে এক্সপেডিশনের অনেকটা খরচ ও সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছেন। যদিও জুনেদের অনুরোধেই ব্যাপারটা গোপন করা হয়েছে। এখন বেলা 11টা। দিল্লিতে রুদ্র আর নীল জুনেদের সাথেই এসেছে গতকাল সন্ধেবেলা। এক্সপেডিশনটা নিয়ে জুনেদের মতো ওরাও দারুণ উত্তেজিত। সাধারণত কোনো অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে যেমনটা ওদের হয়ে থাকে সেই রকমই ব্যাপার। দলের বাকিদের সাথে এখনও ওদের পরিচয় হয়নি, সেটা হবে আজকে। একটু বাদে এক এক করে সকলেই চলে আসবে। নীল জুনেদকে জিজ্ঞাসা করল, তা আপনার স্ত্রীকে জানিয়েছেন আপনার এই অ্যাডভেঞ্চারে যাওয়ার কথা? না। কেন? জানলে উনি বাধা দেবেন? একদমই না, বরং উল্টোটা। নুসরত মানে আমার বিবি পর্বতারোহী ছিল, এভারেস্টে উঠেছেও। আমাদের প্রেম করে বিয়ে। আমার এসবে কোনো সমস্যাই ছিল না। আমি ওকে সে কথা বলেও ছিলাম, কিন্তু শেহজাদ হওয়ার পরে ও নিজে থেকেই সব বন্ধ করে দিয়েছিল। কিন্তু অ্যাডভেঞ্চারের প্রতি টানটা এতটুকু কমেনি। এসবের কথা শুনলেই ও আমাদের সাথে আসতে চাইতো। শেহজাদও এখন অনেকটাই বড় হয়েছে, ওকে দেখাশোনা করারও লোক আছে। ফলত বুঝতেই পারছেন। কিন্তু আমি চাই না ও আমাদের সাথে যাক। তার মূল কারণ এই যে এর শেষটা কি হতে পারে সে সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। তাছাড়া ওসানের যে এরিয়ায় আমাদের খোঁজাখুঁজিটা চলবে সেই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক। ও থাকলেই জলে নামতে চাইবে, অনেক সমস্যা হতে পারে। তাই ওকে বলেছি আমি আমার কয়েকজন পুরনো বন্ধুর সাথে একটু ঘুরতে যাচ্ছি। আপনার তো অ্যাডভেঞ্চার ঘেঁষাই পরিবার দেখছি। তা বলতে পারেন। জুনেদের কথার রেশ মেটার আগেই ওর মোবাইলটা বেজে উঠল। কল রিসিভ করে অল্পক্ষণ কথা বলল, তারপরে মোবাইল রেখে বলল, ডক্টর সিদ্দিকি ফোন করেছিলেন, ওনারা সকলে একসাথেও আসছেন। এর মানে আপনারা প্রত্যেকেই প্রত্যেককে আগে থেকে চেনেন? আসলে আমার মূল পরিচয়টা ডক্টর সিদ্দিকির সাথেই। এবারে ওনার দৌলতে বাকিদের সাথে আলাপ হয়েছে। তবে ডক্টর সিদ্দিকি বাদে বাকিদের চিনি বলতে ওই জাস্ট মুখ চেনা আর কি। 2-1বার করে কথা হয়েছে, এই যা। হ্যাঁ, তাতে সমস্যা কি? একসাথে এক্সপিডিশনে যাচ্ছি, সবাই সবাইকে ঠিক চিনে নেব। এক্সপিডিশনের তো এটাই আসল মজা। গতকাল পর্যন্ত যে মানুষটা তোমার সম্পূর্ণ অচেনা ছিল, আগামীকালই সে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠতেই পারে। নীল একদম ঠিক কথা বলেছে। এরপরে ওদের নিজেদের মধ্যে কিছু সাধারণ হালকা মেজাজের কথাবার্তা চলল। মিনিট 40 পরে বাজল কলিং বেল। দিল্লিতে জুনেদকে প্রায়ই আসতে হয়, কোনো কোনো মাসে 10-12 বারও হয়ে যায়। এই কারণে ফ্ল্যাটে একজন কাজের লোক সর্বদাই থাকে। জুনেদ না থাকলে সেই এই ফ্ল্যাটের দেখাশোনা করে। সে গিয়ে দরজা খুলল। এক এক করে মোট 6 জন এসে ঢুকলেন ঘরে। 2 জন মহিলা, 4 জন পুরুষ। জুনেদ উঠে গিয়ে সবচেয়ে বয়স্ক ব্যক্তির সাথে হ্যান্ডশেক করল, তারপরে সকলকে বসতে বলল। সকলে বসলে পরিচয় পর্বটাও জুনেদ সংক্ষেপে সেরে ফেলল। আর্কিওলজিস্ট ডক্টর পারভেজ সিদ্দিকির বয়স প্রায় 60 ছুঁই। সেটা ওনাকে দেখলেই বোঝা যায়। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট। মাথার ব্যাকব্রাশ করা শ্বেত শুভ্র চুল কোনো এককালে ঘন থাকলেও এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। মোটা কাঁচের চশমার তলায় থাকা ভদ্রলোকের 2 চোখে পাণ্ডিত্য আর ব্যক্তিত্বের ছাপ থাকলেও হাসিটা প্রাণখোলা।
দলের ব্যবস্থা উনিই করেছেন। ওসানোলজিস্ট প্রফেসর দেবরাজ দুবের বয়স 40-এর মতো। মাঝারি উচ্চতার এই ভদ্রলোকও বেশ হাসিখুশি মানুষ। মেরিন আর্কিওলজিস্ট সতীশ ত্রিপাঠীর বয়স 50। বেটেঘাটো গোলগাল ব্যক্তি, মাথায় একটাও চুল নেই, চকচকে ডাক। এই ভদ্রলোক একটু চুপচাপ গোছের, সেটা ওনাকে দেখলে বা ওনার সাথে অল্পক্ষণ কথা বললেই বোঝা যায়। ইতিহাসবিদ প্রফেসর সুজানুদ্দিন শেখের বয়সও মেরিন আর্কিওলজিস্ট সতীশ ত্রিপাঠীর মতোই। ইনিও বেশ চুপচাপ, শান্ত প্রকৃতির, যদিও ভদ্রলোকের দুটো চোখ সর্বদা কৌতূহলে পরিপূর্ণ আর চঞ্চল। আর দুজন মহিলার একজন হলেন এলিয়ানা ব্রাউন। এনার বয়স মধ্য 40, বেশ হাসিখুশি আর মিশুকে মহিলা। ওনার জন্ম লন্ডনে হলেও শেষ 12 বছর ভারতে আছেন। ভারতীয় মেরিন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে নিয়মিত কাজ করেন। বাংলা আর হিন্দি দুটো ভাষাই বলতে পারেন এবং বুঝতেও পারেন। ইনি হচ্ছেন রেডিও কন্ট্রোলড গ্যাজেটের অপারেটর। দ্বিতীয় জনের বয়স রুদ্রদের মতো। ওর নাম অদিতি সান্যাল। বাঙালি, তবে কাজের জন্য থাকে মুম্বাইতে। দলের ডাইভিং এক্সপার্ট, এক কথায় অপরূপা সুন্দরী, তবে অত্যন্ত শান্ত আর চুপচাপ। এই ব্যাপারটাই সম্ভবত ওর রূপ আর ব্যক্তিত্ব দুটোই বেশ কিছুটা বাড়িয়ে দেয়। সবার সাথে আলাপ পরিচয় হয়ে নীল জিজ্ঞাসা করল, মিস্টার আলম, এই তাহলে আমাদের গোটা টিম, তাই তো? কথাবার্তা হিন্দিতেই চলছে। জুনেদ বলল, হ্যাঁ, ইচ্ছে করেই দল বড় করা হয়নি। এক অভাবনীয় আবিষ্কার হবে তাহলে। একদম ঠিক বলেছেন মিস্টার ত্রিপাঠী। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া একটা গল্পের হদিশ পাওয়া যাবে। আমাদের দেশের নামও কতটা বাড়বে ভেবে দেখুন। গোটা বিশ্ব জুড়ে অনেক ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদের দল হেনরি ইভরির গুপ্তধনের খোঁজার চেষ্টা করে চলেছে এবং এখনও করছে। আর সেই জিনিস আমরা আবিষ্কার করতে পারলে সত্যিই এক অবিশ্বাস্য আবিষ্কার হবে। আপনাদের কথা শুনেই আমার গায়ে কাটা দিচ্ছে। তা আমাদের এক্সপিডিশনটা শুরু হবে কবে থেকে? বেস্ট প্রশ্নটা করেছেন আপনি জুনেদ। আমি ঠিক করেছি 3-4 মধ্যে আমরা বেরিয়ে পড়ব। দিল্লি থেকে মরিশাস, সেখান থেকে রড্রিগেজ আইল্যান্ড। ওখানেই আমরা বেস ক্যাম্প বানাবো। যে জায়গাটায় আমরা মূল খোঁজাখুঁজিটা চালাবো সেটা রড্রিগেজ আইল্যান্ড থেকে খুব একটা দূরে নয়, যাতায়াত করাই যাবে। তা আমাদের দলে কোনো ক্যাপ্টেন নেই? মানে সমুদ্রে যাতায়াতের তো একটা ব্যবস্থা থাকা দরকার। মরিশাসে আমার এক বন্ধু আছে, নাম রিকার্ডো হামলস। ওর জাহাজের ব্যবসা আছে। আমি ওর সঙ্গে যোগাযোগ করেছি। রড্রিগেজ আইল্যান্ড থেকে যাতায়াতের ব্যবস্থা রিকার্ডোই করে দেবে। ফাটাফাটি, তাহলে তো মোটামুটি সব ব্যবস্থা হয়েই গেছে, এবার শুধু বেরিয়ে পড়লেই হয়। বাকিরা ওর কথায় সম্মতি জানালেন। জুনেদ বলল, আমি তাহলে সকলের টিকিটের ব্যবস্থা করে ফেলছি, কেমন? এরপরে ওরা নিজেদের মধ্যে ক্যাপ্টেন হেনরি এভরি আর এক্সপিডিশনটা নিয়ে খুঁটিনাটি আলোচনা শুরু করল। ভারত মহাসাগর, দ্য সার্কেল অফ শয়তান। পরিবেশ আজ বেশ শান্ত, ঝড়জলের চিহ্ন মাত্র নেই। বিশাল ভারত মহাসাগর এমনিতেই অত্যন্ত অনিশ্চিত। মুহূর্তের মধ্যে সে শান্ত স্থির রূপ থেকে ধারণ করতে পারে ভয়ঙ্কর মৃত্যুর রূপ। আরও বিশেষ করে মহাসাগরের এই নির্দিষ্ট অঞ্চলের প্রকৃতি নির্ধারণ করা এক কথায় অসম্ভব। জলের তলায় যেমন ডুবো পাহাড়ের সারি, তেমনি এখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এখনকার মেঘমুক্ত আকাশ পর মুহূর্তেই ঘন কালো মেঘে ঢেকে যেতে পারে। এখন অবশ্য সবই ঠিকঠাক আছে। সমুদ্রের জলও মোটের ওপর শান্ত। আকাশে মেঘ না থাকায় চাঁদের আলো বেশ ভালোভাবেই চারিদিক দৃশ্যমান করে রেখেছে। যে অত্যাধুনিক ছোট রিসার্চ ভ্যাসেলটা ভাসছে সেটাকেও স্পষ্ট দেখা যাচ্ছে।
বলতে গেলে দ্য সার্কেল অফ স্যাতানের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছে ভেসেলটা। এই দৃশ্য একেবারেই স্বাভাবিক নয়। এই এলাকার আশেপাশে মাঝে মধ্যে মাছ ধরার জাহাজ এলেও একেবারে মাঝামাঝি তারা আসে না। ভেসেলটা একদম স্থির। ভেসেলটার কোনো আলো কিন্তু জ্বলছে না। তাহলে কি ওটা খারাপ হয়ে গিয়েছে আর সেই জন্যই দাঁড়িয়ে আছে, নাকি অন্য কোনো ব্যাপার? ওই তো চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ভেসেলের ওপরে জনা পাঁচেক মানুষ হাঁটা চলা করছে। পরনে কালো পোশাক, পিঠে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলো চাঁদের আলোতেই চকচক করছে। তাহলে এই মধ্যরাতে ওরা কি দ্য সার্কেল অফ স্যাতানে ডাইভিং করবে? হ্যাঁ, ওই তো মানুষগুলো এক এক করে ভেসেলের কানায় গিয়ে দাঁড়ালো, তারপরে এক এক করে জলে নেমে পড়ল। সেকেন্ডের মধ্যে 5টা মাথা ভারত মহাসাগরের জলে হারিয়ে গেল। ভেসেলের ভেতরে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে এক মনে বসে আছে পলি। টেবিলের ওপরে আরও নানান আধুনিক গ্যাজেটস এদিক ওদিক ছড়িয়ে আছে। এক একটা দাম শুনলে চোখ কপালে উঠে যাওয়া জোগাড়। পলির কানে হেডফোন আর মুখে একটা মাইক্রোফোন। জলের তলায় ওই 5 জন যা যা দেখবে ল্যাপটপ স্ক্রিনে সবই ফুটে উঠবে। আর সেসব দেখে পলি বলে দেবে কোনো কিছু কাজের জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে সেটা তোলার ব্যবস্থা করা হবে। ল্যাপটপের স্ক্রিন এখন সম্পূর্ণ ঘোলাটে। রাতের বেলা সমুদ্রের তলাদেশ কৃত্রিম আলোয় এমনটাই দেখায়। আরও কিছুক্ষণ কাটল। এবারে পলি হেডফোনে কথা শুনতে পেল। ম্যাম, আমরা নির্দিষ্ট জায়গার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। ভেরি গুড। কোনো সমস্যা আছে? নো ম্যাম, কোনো সমস্যা নেই। আরও কিছুক্ষণ কাটল। পলি হেডফোনে আবার কথা শুনতে পেল। ম্যাম, এখানে তেমন কিছুই তো দেখতে পাচ্ছি না। হোয়াট? ভালো করে দেখো, ভালো করে দেখো। প্রায় 300 বছর আগে হারানো জিনিস এত সহজে পাওয়া যাবে না। আরো ভালো করে দেখো প্লিজ। কোনো কোনো ভাঙা জাহাজ দেখতে পাও কিনা দেখো ভালো করে, প্লিজ প্লিজ। জিনিসটা থাকলে এই এলাকাতেই কোথাও থাকবে। ওকে ম্যাম, আমরা দেখছি। আরও কিছুক্ষণ কাটল। ল্যাপটপের স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা দেখে কিছু বোঝার কোনো উপায় নেই। তবু সেদিক থেকে এক পলকের জন্য নজর সরাচ্ছে না পলি। নিজের মেরিন আর্কিওলজি পেশাগত জীবনে এমন ঝাপসা দৃশ্য ও বহুবার দেখেছে। ও জানে এই ঝাপসা দৃশ্যের মধ্যেই কোথাও লুকিয়ে আছে বহু প্রত্যাশিত এক বস্তু, যা সময়ের নিয়মকে অগ্রাহ্য করে কয়েকশো বছর ধরে টিকে আছে এই সমুদ্র গর্ভে। হঠাৎ পলি বলে উঠল, জোয়ান, জোয়ান লিজেন। হ্যাঁ ম্যাম, বলুন। একটু ডান দিকে যাও তো। ডান দিকে? কিন্তু ওদিকে তো কিচ্ছু নেই, আমরা ভালো করে দেখেছি। আরে বাবা, এই সবে যেখান দিয়ে তুমি এলে সেখানে যাও। হ্যাঁ হ্যাঁ, এই তো এই জায়গাটায়। শোনো, তোমার ঠিক ডান হাতের কাছে ওটা কি পাথর? দেখছি ম্যাম। হ্যালো ম্যাম, ইউ আর রাইট ম্যাম, এখানে কিছু একটা আছে। না, জিনিসটা পাথর নয়। হোয়াট? পাথর নয় তাহলে কি? 1 মিনিট ম্যাম, দেখছি। 1 মিনিটের জায়গায় মিনিট 7 কাটল। পলির উদ্বিগ্নতাও প্রতি মুহূর্তে বাড়ছে। ও জিজ্ঞাসা করল, জোয়ান, কিছু পেলে? হ্যাঁ ম্যাম, ওপর থেকে পাথর বলেই মনে হচ্ছিল, কিন্তু এটা আসলে একটা ছোট সিন্দুক। ওটা কি তুলে আনা সম্ভব? হ্যাঁ ম্যাম। ঠিক এই মুহূর্তে প্রকৃতি নিজের রূপ বদলালো। কাজের মধ্যে কখন যে আকাশ মেঘে ঢেকে গেছে সেটা ও খেয়াল করেনি। হুঁশ এলো মেঘ গর্জনের শব্দে। পলি বলল, ঠিক আছে জোয়ান, বাকিরা কিছু পেলো কিনা দেখে নিয়ে ফিরে এসো। ঝড় আসবে বলে তো মনে হচ্ছে। কাম অন, বি ফাস্ট। ওকে
ওকে ম্যাম, আমরা সিন্দুকটা নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই 5টা মাথা জলের ওপরে ভেসে উঠল। ওরা যখন জলে ডুব দিয়েছিল তখন জলের উপরিস্তর শান্ত ছিল, হাওয়া ছিল ধীর গতির, কিন্তু এখন হাওয়ার জোর বেশ বেড়েছে, ঢেউ উঠছে বেশ বড় বড়। 5 জন মানুষ এক এক করে ভেসেলে উঠে পড়ল। সিন্ধুকটা দড়ি দিয়ে বেঁধে ওরা তুলে নিয়ে এসেছে। ওরা ভেসেলে উঠতেই ভেসেল গতিশীল হয়ে উঠল, সমুদ্রের ঢেউ কাটিয়ে এগিয়ে চলল সামনের দিকে। ভেসেলের আলোগুলো ইতিমধ্যে জ্বলে উঠেছে। পলি ছুটে গিয়ে বসল সিন্ধুকটার সামনে, ভালো করে দেখল সেটা লোহার তৈরি সিন্ধুক। একসময় সুন্দর নকশা কাটা ছিল সিন্ধুকটায়, শ্যাওলা বালির প্রলেপের ওপর দিয়ে এখনো নকশাগুলোর কিছু কিছু বোঝা যাচ্ছে। পলির অভিজ্ঞ চোখ ওকে বলে দিচ্ছে এই সিন্ধুকটার বয়স অন্তত 300, তার একটু বেশিও হতে পারে। একটু চেষ্টা করে পলি সিন্ধুকের ডালাটা খুলে ফেলল। সাথে সাথে জোরালো আলোয় সিন্ধুকের ভেতরে থাকা অসংখ্য স্বর্ণ মুদ্রা ঝলমলিয়ে উঠল। পলির চোখ জল জল করে উঠল। একটা স্বর্ণমুদ্রা তুলে নিয়ে ভালো করে দেখল পলি। পরক্ষণেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। নিজের মনেই ও বলল, এটা সম্রাট অরঙ্গজেবের সময়কালের স্বর্ণমুদ্রা। এর মানে আমার ধারণাই ঠিক। দ্য সার্কেল অফ সেটানের মধ্যেই কোথাও আছে ফ্যান্সি, আর তার মধ্যেই আছে বিপুল সম্পদ। 1665 আক্রমণের আগে এই বিশাল ভারত মহাসাগরের বুকে অসংখ্য ছোট বড় দ্বীপ আছে। সেগুলোর কয়েকটা ক্যাপ্টেন হেনরি এভরির আস্তানা। সেগুলোর মধ্যে এই দ্বীপটা ক্যাপ্টেনের সবচেয়ে পছন্দের। দ্বীপটা খুব একটা বড় নয়, চারিদিক থেকে সবুজের কার্পেটে ঢাকা পাহাড়ে ঘেরা দ্বীপটার মাঝে বেশ বড় একটা ব্যবধান আছে। সেখান থেকে ফ্যান্সি অনায়াসেই দ্বীপের ভেতরে ঢুকতে ও বেরোতে পারে। আর একবার দ্বীপের ভেতরে ঢুকে গেলে বাইরে থেকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এমন কতবার হয়েছে ফ্যান্সি সহ গোটা দল আছে এই দ্বীপের মধ্যে, আর বাইরে ব্রিটিশ যুদ্ধজাহাজ। অনেক খোঁজাখুঁজি করেও তারা ওদের ধরতে পারেনি, অগত্যা চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়া যে কোনো বড় আক্রমণের আগে এই দ্বীপে বসেই পুরো পরিকল্পনা সাজায় ক্যাপ্টেন হেনরি আর মাইকেল। ঠিক যেমন এখন ওরা দুজনে নির্জনে বসে পরিকল্পনা বানাচ্ছে। সমতল একটা পাথরের চাঁইয়ের উপরে বেছানো আছে একটা মানচিত্র। মানচিত্রটা আকারে বেশ বড়। ক্যাপ্টেন হেনরি এভরির বিশাল সমুদ্র সাম্রাজ্যের মানচিত্র এটা, বড় হওয়াই স্বাভাবিক। পাথরের চাঁইয়ের এক প্রান্তে বসে আছে ক্যাপ্টেন হেনরি, অন্যদিকে মাইকেল। দুজনেরই মুখ গম্ভীর, চোখ মানচিত্রের ওপরে স্থির। কথা বলছে মাইকেল, আর ক্যাপ্টেন হেনরি মন দিয়ে সবটা শুনছে। দেখো, খবর অনুযায়ী ফতে মোহাম্মদ আর গঞ্জি সবাই মন্দা প্রণালী দিয়ে বেরিয়ে সোজা এগিয়ে যাব সুরাটের দিকে। মাঝে কোনো দ্বীপ নেই, স্রেফ সমুদ্র। তাহলে তো ভালোই হলো, আমাদের কাজ সারতে কোনো সমস্যাই হবে না। অন্যদিকে তৎক্ষণাৎ খবর যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তুমি বেশি উত্তেজিত হয়ে পড়ছো হেনরি। দুটো জাহাজে প্রচুর সোনাদানা আর ধনী লোকজন থাকবে, রাজ পরিবারেরও অনেকেই থাকবে। এর অর্থ সৈন্য সামন্তও থাকবে। রক্ষী জাহাজ কম করে হলেও দুটো নিশ্চয়ই থাকবে সাথে। তাতে কি, আমরা কি যুদ্ধ করতে ভয় পাই নাকি? আমি তা বলিনি। একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখো, আমাদের দলে যা লোক আর গোলা বারুদ আছে তার থেকে ঢের বেশি আছে ওদের কাছে। তুমি বলতে চাইছো
আমরা পিছিয়ে আসব? আমি সেটাও বলছি না হেনরি। আমরা যুদ্ধটা নিশ্চয়ই করব, তবে এবারের যুদ্ধটা আগেরগুলোর মতো করলে চলবে না। মুখোমুখি যুদ্ধ আমরা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে ওদের অর্ধেক শক্তি ধ্বংস করে দিতে হবে। তা না হলে আমাদের দিকেও অনেক লোক মরবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। আক্রমণটা এমনভাবে সাজাতে হবে যাতে বিপক্ষ বাঁচার বিন্দুমাত্র সুযোগ না পায়। ক্যাপ্টেন হেনরি এবার অল্পক্ষণ মাথা ঠান্ডা করে বন্ধুর কথাগুলো ভাবল। মাইকেল যে কোনো ভুল কথা বলছে না সেটা এবারেও বুঝতে পারছে। মুখে হাসি ফুটিয়ে দরাজ কণ্ঠে বলল, সত্যি মাইকেল, তুমি না থাকলে এই ঘর ছাড়া ভবঘুরে হেনরি কখনোই আজকের ক্যাপ্টেন হেনরি এভারি হয়ে উঠতে পারতো না। তুমি নিশ্চয়ই কিছু ভেবেছো, হ্যাঁ? একটা পরিকল্পনা করেছি আমি। আরে দেরি করছো কেন, বলে ফেলো। আমাদের প্রথম কাজ হবে দল বড় করা। আমাদের সাম্রাজ্যের মধ্যে আর যেসব জলদস্যু দল করে খাচ্ছে তারা কবে কাজে আসবে? হ্যাঁ, ক্যাপ্টেন হেনরি এভারির ছত্রছায়ায় থেকে শুধু নিজের আখের গুছিয়ে গেলে তো আর হবে না, তাই না? দরকারের সময় কাজেও আসতে হবে। একটা বৈঠকের ব্যবস্থা করব বলে আমি ঠিক করেছি। সেই বৈঠকে আমাদের সবচেয়ে শক্তিশালী বন্ধুদের ডাকা হবে। আমি কয়েকটা নামও ঠিক করেছি। কারা? ব্ল্যাক টম, ইউসুফ আল কাহির, ইভান পেট্রভ আর জ্যাক মর্গান। আমাদের তো আরও অনুগামী আছে, তাহলে এই কজনকেই নির্বাচন করার কারণটা কি? ব্ল্যাক টমের দল তলোয়ার যুদ্ধে কতটা পারদর্শী সেটা তুমি ভালো করেই জানো। ওকে সাথে নিতেই হবে। ইউসুফ আল কাহির সমুদ্রের ওই তল্লাটটাকে হাতে তালুর মতো চেনে। এছাড়া ছোকরা নতুন হলেও বেশ বুদ্ধি ধরে, যুদ্ধেও খারাপ নয়। ইভানও যুদ্ধে কতটা পারদর্শী তা নতুন করে বলার কিছু নেই। জ্যাক আমাদের বহুদিনের বন্ধু, বহু যুদ্ধের সঙ্গী। তাছাড়া যুদ্ধের সময় ওর মতো জাহাজ নিয়ন্ত্রণ করার হাত ক্যাপ্টেন হেনরি এভারি ছাড়া আর কারুর হাতে আমি দেখিনি। এদের নির্বাচন করার এগুলোই কারণ। আর শুধুই এদের নির্বাচন করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা প্রত্যেকেই আমাদের বিশ্বস্ত। বুঝলাম। এই মিগুয়েল আমাদের প্রস্তাবের কোনো জবাব পাঠিয়েছে? মিগুয়েল দে সিলভা? ছেলেটা সম্পর্কে খোঁজ নিয়েছি আমি। কামান চালানোয় সত্যিই খুব দক্ষ সে, সাথে দারুণ এক রোখা। আমাদের বন্ধুত্ব প্রস্তাবের কোনো উত্তরই সে এখনো দেয়নি। ছেলেটা সম্পর্কে যেটুকু খবর পেয়েছি তাতে এর স্বভাবের সাথে একজনের স্বভাবের খুব মিল। কথাটার মর্মার্থ বুঝতে ক্যাপ্টেন হেনরির কোনো সমস্যাই হলো না। সেও হাসি ফেরত দিয়ে বলল, যার কথা তুমি বলছো আমি তাকে যতদূর চিনি, এই ছোকরা তার একগুঁয়েমির সামনে কিছুই নয়। এই ছোকরা সম্পর্কে আমিও খবর পেয়েছি। তুমি যার কথা বলছো মিগুয়েলের বয়সে সে তার সাম্রাজ্য অনেকটাই গড়ে ফেলেছে। আর তাছাড়া মিগুয়েল দে সিলভার কাছে কি মাইকেল স্ট্যাফোর্ডের মতো একজন বন্ধু আছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু তেমন কোনো খবর পাইনি। তেমন খবর আমার কাছেও নেই, তবে এই ছেলেটাকে কিন্তু কাজে লাগানো যাবে। বেশ, যে বৈঠকের ব্যবস্থা করছো সেখানে ওকেও ডেকে নাও, দেখো সে আসে কিনা। তবে মাইকেল, এটাই কিন্তু মিগুয়েলের শেষ সুযোগ হবে। এবারের প্রস্তাবটা নিয়ে আমি নিজে যাব বলে ঠিক করেছি। বেশ, আর এই বৈঠকটা কবে ডাকছো? আগামীকালই রাতে। খুব ভালো, খুব ভালো। হাতে সময় তো বেশি নেই। ও হ্যাঁ, আর একটা কথা, আমি সেলিমের কাছে খবর পাঠিয়ে দিয়েছি। সেলিমের কাছে? কেন? ও গাঞ্জি সওয়াইয়ের প্রধান কোষাধ্যক্ষের সহকারী রূপে আছে। গাঞ্জি সওয়াইকে শুধু বাইরে থেকে আক্রমণ করে শেষ করা কঠিন হবে। ভেতর থেকেই যদি কাজটা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। সর্বনাশ মাইকেল, সেলিম কি করে জানলো সেটা জানতে পারলেই আমাকে জানিও। মরিশাস হোটেল
ওসান ব্লু। রুদ্ররা ঘণ্টাখানেক আগে এসে পৌঁছেছে। সব কিছু পরিকল্পনা মাফিকই চলছে। হোটেলের রুম বুক করাই ছিল, তাই এখানে এসেও ওদের কোনো সমস্যা হয়নি। আপাতত ওরা সকলে বসে আছে হোটেল ওসান ব্লুয়ের ব্যালকনিতে। প্রফেসর দেবরাজ দুবের বন্ধু রিকার্ডো হামেলসও এসেছেন। বছর 50-এর মাঝারি উচ্চতার ভদ্রলোক, বেশ মিশুকে স্বভাবের। রুদ্র আর নীল সম্পর্কেও যে উনি অনেক আর্টিকেল পড়েছেন সেটাও জানিয়েছেন। আপাতত ওদের আলোচনা চলছে অভিযান নিয়ে। রিকার্ডো বললেন, আপনারা যাবেন বলছেন বটে, তবে আমি রিসার্চ ভেসেলেরও ব্যবস্থা করে রেখেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য একটা জায়গায়। কি সমস্যা হচ্ছে মিস্টার হ্যামেলস? সার্কেল অফ স্যাটার্নের দিকে এখন কোনো নাবিকই যেতে চাইছে না। যেতে চাইছে না কেন? ব্যাপারটা প্রায় মাস দুয়েক ধরেই চলছে, বুঝলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সমুদ্রের ওই এলাকাটা দারুণ বিপজ্জনক। কোনো যাত্রীবাহী জাহাজ সচরাচর ওই পথ ধরে না, কিন্তু ওই এলাকায় প্রচুর কাঁকড়া পাওয়া যায়, তাই কিছু মাছ ধরার জাহাজ অবশ্যই যায়, তাও খুব কম। কিন্তু গত 2 মাসে ওই এলাকায় যাওয়া প্রায় প্রতিটা জাহাজের ওপরই আক্রমণ হয়েছে। প্রচুর মানুষ আজও নিখোঁজ। ব্যাপারটা আরও বেড়েছে এই দিন 15 আগে থেকে। যে কজন অল্প স্বল্প মানুষ ফিরেছে তারা প্রায় সকলেই জানিয়েছে যে সমুদ্রের ওই এলাকায় রাতের অন্ধকারে একটা ঘোস্ট শিপের আগমন হচ্ছে, আর সেই জাহাজই এই আক্রমণগুলো চালাচ্ছে। হ্যাঁ, ঘোস্ট শিপ, তেমনই তো শোনা যাচ্ছে। কিছুদিন আগে হোয়াইট শার্ক নামের একটি মাছ ধরার জাহাজ ওই এলাকায় গিয়েছিল। জাহাজের ক্যাপ্টেন ছিল জেরেমি বলভোভিচ। সেই জাহাজের ওপরেও আক্রমণ হয়। জেরেমি বাদে ওই জাহাজের আর কেউই বেঁচে ফেরেনি। জেরেমিকে যখন উদ্ধার করা হয় তখন তার অবস্থা অত্যন্ত খারাপই ছিল। এখানে বলে রাখি, জেরেমি বলভোভিচকে রড্রিগেজ আইল্যান্ডের একজন জলজান্ত কিংবদন্তি বলতে পারেন। ভারত মহাসাগরকে ও নিজের হাতের তালুর থেকেও বেশি ভালো চিনত। সাহস আর জাহাজ চালানোর হাতও ছিল অভাবনীয়। আমার সাথে জেরেমির অনেক বছরের আলাপ। এইসব ব্যাপারে ভয় পাওয়ার মানুষও ছিল না। সার্কেল অফ স্যাটার্নে যাওয়ার আগে বহু নাবিকের কাছেই ওই ঘোস্ট শিপের গল্প শুনেছিল, কিন্তু এতটুকুও ভয় পায়নি ও। অনেকেই ওকে ওদিকে যেতে বারণও করেছিল, কিন্তু জেরেমি কিন্তু নিজের সিদ্ধান্ত ছেড়ে এক চুলো নড়েনি। আমাকেও বলেছিল ও যাচ্ছে সকলের ভুল ধারণা ভাঙতে, আর সেটাও করে দেখাবে। এক প্রকার জেদ ধরেই জেরেমি গিয়েছিল। কিন্তু জেরেমিকে উদ্ধার করে ফিরিয়ে আনার পরে ও যা বলল, সেসব শোনার পরে স্থানীয় নাবিকদের মধ্যে বাড়তে থাকা ভয় এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেছে। তারপর থেকে সমুদ্রের ওদিকে কোনো নাবিকই আর যেতে চাইছে না। সেটাই যদিও স্বাভাবিক। 2 মাসে প্রায় 300-র ওপরে মানুষ সার্কেল অফ স্যাটার্নে গিয়ে উধাও হয়ে গেছে। এবারে বুঝতেই পারছেন, সবারই তো প্রাণের ভয় রয়েছে। তাই জেরেমি বলভোভিচ কি এমন বলেছেন? জেরেমি যা বলেছিল আমি তাই বলছি, তবে আপনাদের বিশ্বাস হবে কিনা তা আমি জানি না। কোনো অসুবিধা নেই, আপনি স্বচ্ছন্দে বলতে পারেন। ভাগ্যের দয়া এখনও পর্যন্ত আমাদের এমন বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যা সত্যি অবিশ্বাস্য। তাই আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে এখনও এমন অনেক কিছুই ঘটে যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য হলেও সেসব ঘটমান বাস্তব। আপনি বলুন। কথাগুলো শুনে একটু যেন ভরসাই পেলেন রিকার্ডো। বললেন, জেরেমিকে পাওয়া গিয়েছিল সার্কেল অফ স্যাটার্ন থেকে বেশ কিছুটা দূরে, প্রায় অর্ধমৃত হয়ে গিয়েছিল। একটা যাত্রীবাহী ছোট জাহাজ ওকে দেখতে পেয়ে উদ্ধার করেছিল। রড্রিগেস আইল্যান্ডে ফেরার পরেও ও 3-4 অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফিরলে ও জানলো যে ওর জাহাজের ওপরও সেই গোস্ট শিপই অ্যাটাক করেছিল। ও জাহাজটার বিবরণও দিয়েছে। সেসব শুনেই সকলে আরও অবাক হয়ে গিয়েছে। জেরেমির বিবরণ অনুযায়ী গোস্ট শিপটা দেখতে পুরনো যুগের পাইরেট শিপগুলোর মতোই। শুধু তাই নয়, সেই জাহাজ আক্রমণও করে নাকি ওই পুরনো জলদস্যু জাহাজের মতোই। কামান চালিয়ে আক্রমণ করে ওই গোস্ট শিপ। এমনকি জাহাজের মাথায় কঙ্কালের মুখ আঁকা একটা পতাকাও নাকি জেরেমি দেখেছিল। জেরেমির পরিচিতর কথা তো আপনাদের আগেই বলেছি। এবারে এইরকম একজন প্রসিদ্ধ নাবিক যদি এসব কথা বলে, তাহলে তার প্রভাব কেমন পড়তে পারে সেটাও
নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা। দলের সকলেই একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে নিল। রুদ্র আর নীল বাদে বাকিদের চোখে একটা অবিশ্বাসের ভাব। রুদ্র আর নীলের চোখে ঝিলিক দিচ্ছে চাপা কৌতূহল। এর আগে বহু অদ্ভুত ঘটনার কথা ওরা শুনেছে, নিজের চোখে দেখেছে, কিন্তু এমন ঘটনার কথা ওরাই প্রথম শুনছে। রুদ্র বিড়বিড় করে বলল, ঘোস্ট শিপ আবার অ্যাটাকও করে? ইন্টারেস্টিং। আচ্ছা, এইসব কথা কি শুধুই ওই জেরেমি বলেছে নাকি আরও কেউ এসব দেখেছে? হ্যাঁ, আরও কয়েকজন নাবিক এই একই কথা বলছে। তবে জেরেমির কথাগুলোর পরে সমস্যা আরও বেড়েছে। স্থানীয়রা বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। এখানকার বেশিরভাগ মানুষই সমুদ্রের ওপর ভিত্তিশীল। ইদানিং নাকি আবার ছড়িয়েছে যে গোস্ট শিপটা শুধু সার্কেল অফ স্যাটার্নে নয়, সমুদ্রের আরও বেশ কিছু জায়গায় তাদেরকে কি মাঝে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভয় আরও বাড়ছে। মৎস্যজীবীদের কাজ বলতে গেলে সম্পূর্ণই বন্ধ। এই মেরেছে, এ তো তাহলে মহা সমস্যা হলো। কিন্তু রিকার্ডো, এই সব কথা তো তুমি আমাকে আগে বলনি। আসলে আমার এইসবে ঠিক বিশ্বাস নেই, তাই তোমাকে কিছুই বলিনি। কিন্তু বিষয়টা যে এমন সমস্যায় পরিণত হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। তাহলে তো সত্যিই সমস্যা। কোনো ক্যাপ্টেন ছাড়া আমরা যাব কেমন করে? না, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। রুদ্র বাদে সকলে অবাক চোখে তাকালো নীলের দিকে। নীল অল্প হেসে বলল, এক্সপিডিশন করতে গিয়ে আমরা দুজনেই অনেক নতুন জিনিস শিখেছি। সেসবের মধ্যে জাহাজ চালানোও একটা। আমি আর রুদ্র দুজনেই খুব ভালো না পারলেও ওই কাজ চালানোর মতো জাহাজ কিন্তু চালাতে পারি। ডক্টর সিদ্দিকী বাচ্চাদের মতো আনন্দ মেশানো স্বরে বললেন, সাবাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। এতটা এসে আসল কাজ শুরু করতে না পারলে সত্যিই খুব কষ্ট পেতাম। সে ভালো কথা, কিন্তু স্রেফ কাজ চালানোর মতো হলে তো হবে না। আমি যতদূর জানি, সার্কেল অফ স্যাটার্নের জল প্রায় সারাক্ষণই অস্থির হয়ে থাকে। ইন্ডিয়ান ওশানের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটা। এত ভাববেন না এলিয়ানা, আমরা এতটাও খারাপ নাবিক নয়। আর তাছাড়া আমি ডক্টর সিদ্দিকীর কথার সাথে সম্পূর্ণ সহমত। এতটা যখন এসেছি তখন বাকিটাও অসম্পূর্ণ রেখে যাব না। একদম তাই। এই এক্সপিডিশনের শেষ দেখে তবেই আমি ফিরব। বাকিরাও এক এক করে রাজি হয়ে গেলেন। রিকার্ডো বললেন, বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই থাকছে না। কাল সকালেই তোমাদের রড্রিগাস আইল্যান্ডে নিয়ে যাব। তোমাদের থাকার ব্যবস্থাও করা আছে। দেবরাজ ঠিক যেমন যেমন বলেছিল ঠিক তেমনই ব্যবস্থা করা আছে, কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে কালকের দিনটা ওখানে থেকে তার পরের দিন থেকে কাজও শুরু করতে পারবে। থ্যাংক ইউ রিকার্ডো। আরেকটা কথা, আমরা ঠিক কি করতে এসেছি সেটা কাউকে জানাওনি তো? না না, হোটেলে বলা আছে তোমরা বিজ্ঞানী, গবেষণার কাজে এসেছো। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমরা যা খুঁজতে এসেছো সেটা কি সত্যি ওই জায়গাতেই রয়েছে? নিশ্চিত করে তো এখনো বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা আছে। যদি সত্যি তাই হয় তাহলে তো দারুণ ব্যাপার। আরও কিছু সাধারণ বাক্য বিনিময়ের পরে রিকার্ডো বিদায় জানিয়ে চলে গেলেন। জার্নিটা নেহাতি ছোট ছিল না, প্রত্যেকেই ক্লান্ত। রুদ্র আর নীল বাদে দলের বাকিরাও এক এক করে নিজেদের রুমে চলে গেলেন। সবাই চলে গেলে নীল বলল, কি ব্রাদার, কি বুঝছো? ভূতের উপদ্রব। ঘোস্ট শিপ, তা হবার পুরনো পাইরেট জাহাজ। পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে রে নীল। তবে এই জেরেমি বলবোভিচের সাথে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো, বুঝলি? ব্যাপারটা ওর মুখ থেকে শুনলে না আরও ভালো হতো। একদম ঠিক বলেছিস। চল, আপাতত একটু রেস্ট নেওয়া যাক। হ্যাঁ চল। ও হ্যাঁ রুদ্র, তুই কি অদিতি সান্যালকে নোটিস করেছিস? তুই শালা আবার শুরু হয়ে গেলি তো? দূর বাবা। আরে ব্রাদার, আমার কথাটা আগে ভালো করে শোন। এ কি দেখ ভাই, তুই বিশাল ফাইটার, দারুণ সাহসী সব হতে পারিস, কিন্তু এই মেয়েদের ব্যাপারে একেবারে কাঁচা। ওদিকটায় আমি তোর থেকে অনেকটাই এগিয়ে। হ্যাঁ, আর আমি তোকে বলছি, এই অদিতি তোর ওপরে একটু একটু
এই এই চুপ কর তো, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, বড্ড ফালতু বকছিস। কাইন্ডলি এক্সপিডিশনটা নিয়ে ভাব প্লিজ। সে তো ভাবছি ভাই, কিন্তু আমি ফালতু বকছি না রে। মেয়েটা তোর দিকে যেভাবে থেকে থেকে তাকাচ্ছিল না, ফ্ল্যাট হয়ে গেছে ভাই। বৌদি বানিয়েই ফেল, টাইম এক্সপার্টও আছে, আমাদের অনেক অ্যাডভেঞ্চারের সুবিধাও হবে কিন্তু। ভাগ সালা, যত ভুলভাল কথা, ওসব তুই কর। রুদ্র উঠে নীলকে সামান্য ঠেলা দিয়ে সরিয়ে দিল, তারপরে নিজের রুমের দিকে চলে গেল। নীলও ফাজিল হাসি হেসে চলে গেল নিজের ঘরের দিকে। 1695 আক্রমণের আগে গোপন সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। ভারত মহাসাগরের বুকে দাপিয়ে বেড়ানো জলদস্যুদের মধ্যে সেরা মুখগুলো এই বৈঠকে উপস্থিত। লম্বাটে টেবিলটাকে ঘিরে বসে আছে ব্ল্যাক টম, ইউসুফ আল কাহির, ইভান পেট্রভ। টেবিলের এক মাথায় বসে আছে ক্যাপ্টেন হেনরি এভরি, আর অন্য প্রান্তে মাইকেল। টেবিলের ওপরে ছড়িয়ে আছে হাতে আঁকা বেশ কয়েকটা মানচিত্র। এছাড়া প্রত্যেকের সামনে একটা করে মদের গ্লাস, প্লেটে পোড়ানো মাংস। তবে এখনো কথাবার্তা শুরু হয়নি, কারণ একটা চেয়ার এখনো ফাঁকা। মিগুয়েল দে সিলভা এখনো আসেনি। পরিকল্পনা অনুযায়ী মাইকেল নিজে গিয়েছিল মিগুয়েলের কাছে এই বৈঠকের আমন্ত্রণ দিতে। ছেলেটার সাথে সামনাসামনি কথা বলে অভিজ্ঞ মাইকেলের বুঝতে কোনো সমস্যা হয়নি তার হাতে একটা তলোয়ার এসেছে, যার দুদিকেই ধার। ঠিক করে চালাতে পারলে এই তলোয়ার সব কিছু কাটতে পারে। হেনরির রাজত্ব আরও বাড়বে, বাড়বে আধিপত্য। ক্যাপ্টেন হেনরি এবারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মাইকেল, এবার তাহলে আমরা শুরু করি। তোমার বিশ্বাস মনে হচ্ছে মিথ্যেই হবে। মিগুয়েল আসবে না, ওর রক্তের গরম একটু কমাতে হবে, কমাতেই হবে। তবে সেসব পরের কথা, এখন অনেক বড় কাজ আছে। মাইকেল চুপ করেই রইল। ওর বিশ্বাস মিগুয়েল আসবে। ছেলেটার সাথে কথা বলে ও বুঝেছে ও যেমন জেদি তেমনই ক্ষমতার লোভী। বুদ্ধিও যে নেই তা নয়, যথেষ্ট বুদ্ধি ধরে। সে বোঝে ক্যাপ্টেন হেনরি এভরির ছায়ায় থাকলে এখন তার ক্ষমতা আরও বাড়বে। আর সেই জন্যই মাইকেল বিশ্বাস করে মিগুয়েল আসবে। আরও বেশ কয়েকটা নিস্তব্ধ মুহূর্ত কাটল। এবারে মাইকেলের মনে হলো সে একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। হেনরির কথাই ঠিক, মিগুয়েলের বুদ্ধির থেকে জেদ বড়, সে আসবে না। এবারে মাইকেল উঠে দাঁড়িয়ে কথা শুরু করতেই যাবে, এমন সময় কম বয়সী এক ব্যক্তি গুহার ভেতরে ঢুকল। গুহার গায়ে আটকানো মশালের আলোয় ব্যক্তির মুখ স্পষ্ট, মিগুয়েল দে সিলভা। সে চুপচাপ দৃঢ় পদক্ষেপে এগিয়ে এসে ফাঁকা আসন সম্পূর্ণ করল। তারপর সকলের দিকে একবার করে তাকিয়ে নিল। মাইকেল আর ক্যাপ্টেন হেনরিও একবার নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। দুজনের ঠোঁটের কোণেই বাঁকা হাসি। ক্যাপ্টেন হেনরি বলল, এবার তাহলে আমরা কাজ শুরু করি। মাইকেল বলতে শুরু করল, বন্ধুরা, আজ আমরা এমন এক আক্রমণের পরিকল্পনা করার জন্য একত্রিত হয়েছি, যেমন আক্রমণ আজ পর্যন্ত হয়নি। শুধু যে আমরাই করিনি তা নয়, এমন ধরনের আক্রমণের কথা আজ পর্যন্ত কেউ ভাবেওনি। এই আক্রমণ যদি সফল হয় তাহলে আমরা প্রত্যেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক হব। কিন্তু তার নিশ্চয়তা কি? জিজ্ঞাসা করল বৈঠকের সবচেয়ে কম বয়সী সদস্য মিগুয়েল দে সিলভা। সকলে অবাক চোখে তাকালো মিগুয়েলের দিকে। ক্যাপ্টেন হেনরি বা তার পরামর্শদাতা মাইকেলকে এমন প্রশ্ন আজ পর্যন্ত কেউ করেনি, করার সাহস পায়নি। ছেলেটা নির্ঘাত পাগল। ক্যাপ্টেন হেনরি কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় জ্যাক বলল, তুমি একেবারেই নতুন তাই এই প্রশ্নটা করছো। ক্যাপ্টেন হেনরি এভরি ভাগ বাটোয়ারায় কখনো বিন্দুমাত্র গাফিলতি করে না।
সবাই সমান ভাগই পায়। মেগুয়েল আর কিছু না বলে সামান্য হাসল। ইভান জিজ্ঞাসা করল, কিন্তু আক্রমণটা আমরা করছি কাদের ওপরে? দুটো জাহাজ, গঞ্জি সাওয়াই আর ফতেহ মোহাম্মদ। সকলে প্রায় কেঁপে উঠল। যে মেগুয়েল নিজেকে সাহসের প্রতিরূপ মনে করে তার চোখেও এই কথা শুনে ভয় ঝিলিক দিল। ব্ল্যাক টম এতক্ষণ নিজের মোটা গোফ পেঁচাচ্ছিল, এবারে সেই কাজ থামিয়ে বলল, কাজটা একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? ঝুঁকি ছাড়া কি পাইরেটদের জীবন চলে টম? ঝুঁকি তো আমাদের জীবন। জাহাজ দুটোর কথা আমিও শুনেছি, কিন্তু ওই দুটো জাহাজ লুট করা কিন্তু সত্যিই কঠিন। ফতেহ মোহাম্মদকে তবুও আটকানো গেলেও গঞ্জি সাওয়াইয়ের সাথে যুদ্ধে জেতা প্রায়। ইউসুফের কথা শেষ করতে না দিয়ে মাইকেল বলল, আমরা জানি ইউসুফ, আর সেই জন্যই আজকের এই বৈঠক। এই আক্রমণটা করতে আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। লাভ যে কতটা সেটা আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো। আমি একটা পরিকল্পনা করেছি, প্রথমে সেটা বলছি, সকলে মন দিয়ে শোনো। তারপর কোনো জায়গায় কোনো পরিবর্তন দরকার হলে সেটা নিয়ে আলোচনা হবে। সকলেই মতামত রাখার সুযোগ পাবে, আর প্রত্যেকের মতামতই বিচার করে দেখা হবে। তাহলে শুরু করি। সকলে সম্মতি জানালে মাইকেল শুরু করল। মাইকেলের কথাগুলো গুহার বাইরে আর বেরোলো না। প্রত্যেকজন পাইরেট লিডারের সাঙ্গপাঙ্গরা এখন বাইরে মদ মাংসে মেতে আছে। কেউ কেউ হেঁড়ে গলায় গানও ধরেছে। তাদের কারোর কানই গুহার ভেতরে চলতে থাকা এই কথাবার্তার বিন্দু বিসর্গও পৌঁছালো না। রাত বেশ গভীর। তারাদের সাথে চাঁদ মধ্য গগনে সমহিমায় বিরাজমান। পূর্ণিমা না হলেও আকাশ পরিষ্কার থাকায় নরম জ্যোৎস্নায় চারিদিক বেশ দৃশ্যমান। মোখা বন্দরের পাথরের তৈরি বড় বড় দুর্গ, অদূরে উঁচু মিনারওয়ালা মসজিদ, বন্দরে নোঙর করা ভারত, আরব, পারস্য, আফ্রিকা, ইউরোপ আরও নানান দেশের পাল তোলা বড় বড় জাহাজের সবই রাতের অন্ধকার আর মায়াবী জ্যোৎস্না মেখে অদ্ভুত দেখাচ্ছে। দিনের আলোয় এই বন্দরে লোকজনের ঢল নামে, কিন্তু এখন গোটা জায়গাটাই ফাঁকা। শুধু মাঝে মধ্যে দু একজন প্রহরী এসে ঘুরে যাচ্ছে। এবারে বন্দর ঘাটে এক ব্যক্তির আগমন ঘটল। এই ব্যক্তি যে প্রহরী নয় সেটা ওর পোশাকই বুঝিয়ে দিচ্ছে। অন্ধকার লোকটার মুখ দেখা যাচ্ছে না, ফলত চিনতে পারার কোনো উপায় নেই। লোকটা চুপচাপ কাঠের তক্তা দিয়ে তৈরি সেতু ধরে বেশ কিছুটা এগিয়ে গেল সমুদ্রের দিকে। এখান থেকেই লোকজন জাহাজে ওঠে। জায়গাটা বেশ উঁচু। ব্যক্তি এক মুহূর্ত থামল, এদিক ওদিক দেখল, তারপরে একটা কাঁচের বোতল তলায় ফেলে দিল। শব্দ বলতে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ। বোতল জলে পড়ার শব্দ শোনা গেল। ব্যক্তি আবার এদিক ওদিক তাকালো, তারপরে যেমন চুপচাপ এসেছিল তেমনই চলে গেল। ধীরে ধীরে লোকটা আবঝা অন্ধকারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে দুজন প্রহরী আশেপাশে দেখে চলে গেল, কিন্তু তারা জানতেও পারল না সেতুর ঠিক নিচে দাঁড়িয়ে আছে একটা ছোট নৌকা। নৌকায় দুজন লোক। একজন একটা লাঠি দিয়ে একটু আগে ফেলে যাওয়া কাঁচের বোতলটা তুলে নিল, তারপরে একেবারে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে গেল। নৌকার দুই আরোহীর নাম পিটার আর জর্জ। ক্যাপ্টেন হেনরি অ্যাভরির দুই গুপ্তচর। খবর পাঠিয়েছে আরেক গুপ্তচর সেলিম। রড্রিগেজ আইল্যান্ড। দ্বীপটা সম্পর্কে পড়ে যা জেনেছি, এখন তো দেখছি এই দ্বীপ তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর রে। কি বলিস নীল? সত্যিই তাই ভাই, এক কথায় দারুণ। পরিকল্পনা অনুযায়ী রিকার্ডো হ্যামেলসের সাথে রুদ্ররা একটু আগেই এসে নেমেছে
রডরিগেজ আইল্যান্ডে সা গায়তন দুভেল এয়ারপোর্টে। আকাশ থেকেই দ্বীপটাকে দেখে রুদ্র আর নীল মুগ্ধ হয়ে গিয়েছিল। সবুজের চাদরে ঢাকা দ্বীপটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে একটা অগভীর লেগুন। সূর্যের আলোয় লেগুনটার রং দারুণ দেখাচ্ছিল উপর থেকে। দ্বীপের মাঝে থাকা অনুচ্চ পাহাড়টাও ওপর থেকে বেশ দেখাচ্ছিল। অদিতি, এলিয়ানা, ডক্টর সিদ্দিকি, জুনেদ, প্রফেসর শেখ সকলেই মুগ্ধ হয়ে চারপাশ দেখছে। রিকার্ডো আর প্রফেসর দুবে কিছুটা সামনে হাঁটছেন, নিজেদের মধ্যে কথা বলছেন। সতীশ ত্রিপাঠীও আছেন ওনাদের সঙ্গে। এবারে প্রফেসর দুবে আর সতীশ ত্রিপাঠী ফিরে এলেন বাকিদের কাছে। ডক্টর সিদ্দিকি জিজ্ঞাসা করলেন, সকল ব্যবস্থা হয়ে গেছে তো প্রফেসর? তা হয়ে গেছে, কিন্তু ক্যাপ্টেনের ব্যাপারটা এখনো ঠিক হয়নি। রিকার্ডো বলেছে আজকের দিনটা দেখতে। ও আরেকবার কয়েকজনের সঙ্গে কথা বলে দেখতে চায়। ক্যাপ্টেনের দরকার কি? রুদ্র আর নীল তো সামলে নেবে বলেই দিল। তোমার এক্সাইটমেন্টটা বুঝতে পারছি জুনেদ, কিন্তু ভারত মহাসাগর নিয়ে এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। আমরা প্রত্যেকেই তোমার মতোই এক্সাইটেড। একান্ত কোনো ব্যবস্থা না হলে যা ঠিক করা হয়েছে তাই হবে। প্রফেসর দুবে, বলছি আমাদের থাকার জায়গাটা একটু দেখে নিলে হতো না? ব্যাগপত্র রেখে তাহলে একটু ঘুরতে বেরোনো যেত। রিকার্ডো ইতিমধ্যে এসে দাঁড়িয়েছে বাকিদের কাছে। রুদ্র এবার তাকে জিজ্ঞাসা করল, মিস্টার হামলস, সে আক্রান্ত ক্যাপ্টেন জেরেমি বলবোভিচের সাথে কি একবার দেখা করা যাবে? দেখা তো করা যেতেই পারে, কিন্তু ওই ঘটনার পর থেকে জেরেমি খুব চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে খুব একটা কথা বলতে চায় না ও। আসলে ঘটনাটা ওকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। তবু একবার ওই ব্যক্তিকে সামনে থেকে দেখতে আমারও খুব ইচ্ছে করছে। মিস্টার হ্যামলস, একটু ব্যবস্থা করুন না। ঠিক আছে, আগে তোমরা একটু খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে তোমাদের নিয়ে যাবো আমি। জেরেমি যদি ঠিক থাকতো তাহলে তোমাদের কোনো সমস্যাই হতো না। যাই হোক, আমার গাড়ি চলে এসেছে, এখন চলো। রিকার্ডোর সাথে সকলে এগিয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিকার্ডোর সাথে জুনেদ, রুদ্র, নীল আর অদিতি বেরিয়ে পড়ল ক্যাপ্টেন জেরেমি বলভোচির সাথে দেখা করতে। প্রথমত, দ্বীপটা খুব একটা বড় নয়, জনবসতি আরও কম জায়গা জুড়ে ছড়িয়ে। ফলত যেখানে জেরেমি আছে সেখানে পৌঁছতে ওদের খুব একটা সময় লাগলো না। কাঠের তৈরি বাড়িটা ছোট হলেও বেশ সুদৃশ্য। আশপাশ বেশ পরিপাটি করে সাজানো এবং গোছানো। বেশ বোঝা যায় জেরেমি বলভোচির আর্থিক অবস্থা খারাপ নয়। রিকার্ডো এগিয়ে গিয়ে বন্ধ দরজায় পরপর কয়েকটা টোকা দিলেন। তারপরে ডাক দিলেন, জেরেমি, জেরেমি, হেই দরজা খোলো, আমি রিকার্ডো তোমার সাথে দেখা করতে এসেছি। জেরেমি, ও জেরেমি। কিছুক্ষণ পরে দরজা খুলে গেল। যে ব্যক্তি দৃশ্যমান হলো তার শরীর রীতিমতো বড় এবং পেশিবহুল। মুখে মোচা গোঁফ, লম্বা দাড়ি, দু চোখের তলায় কালি। ব্যক্তি কিছুটা সামনের দিকে ঝুঁকে আছে। বোঝা যায় দেহটা বাইরে থেকে এখনও থাকলেও ভেতর থেকে প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। রিকার্ডোর পেছনে কৌতূহলী মুখে দাঁড়িয়ে থাকা চারজনকে দেখে জেরেমির মুখে বিরক্তির ছাপ পড়ল। কপালে পরপর বেশ কয়েকটা ভাঁজ পড়ল। বিরক্তি ভরা স্বরে ও বলল, তোমাকে কতবার তো বলেছি রিকার্ডো যে কোনো অচেনা লোকজনদের নিয়ে আসবে না। বাইরের লোকের সাথে কথা বলতে আমার আর ভালো লাগে না। রিকার্ডো এবারে কিছুক্ষণ সময় নিয়ে জেরেমিকে বোঝালো। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পরে অবশেষে জেরেমি কথা বলতে রাজি হলো, তবে স্পষ্ট জানিয়ে দিল, দেখো, 15 মিনিটের বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। আমি কোনো সেলিব্রিটি নয় যে থেকে থেকে সকলকে ইন্টারভিউ দিয়ে যাব। না না, একেবারেই না। আমরা বেশি সময় নেব না। আমরা শুধু তোমার অভিজ্ঞতাটা জানতে চাই। যতটুকু তুমি বলবে ততটুকু শুনেই আমরা চলে যাব। জেরেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে কয়েকবার ওপর নিচ মাথা নাড়ালো, তারপরে বলল, এসো তোমরা। বাড়ির ভেতর ঢুকে রুদ্ররা জেরেমির মুখোমুখি বসল। কথা হলো ইংরাজিতে। বিরক্তি ভরা স্বরে বলল, নাও
শুরু করো তোমাদের প্রশ্ন। ওমা, না না, আমরা তোমাকে কোনো প্রশ্ন করতে আসিনি, আমরা রিপোর্টারও নই। আমরা এখানে এসেছি সমুদ্রের ওই এলাকাটায়, মানে সার্কেল অফ স্যাটার্নে কিছু গবেষণা করতে। এখানে এসেই শুনলাম ওই এলাকায় কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। এরপরে মিস্টার হ্যামেলসের কাছে তোমার কথা জানলাম, তাই তোমার সাথে একটু রাতের অভিজ্ঞতা জানতে এসেছি। গবেষণা? সার্কেল অফ স্যাটার্নে গবেষণা কিসের? আমরা ওই অঞ্চলে জলের তলায় থাকা পাহাড়গুলোর উপরে রিসার্চ করতে এসেছি। ডুবো পাহাড়ের উপর রিসার্চ করতে এসেছো নাকি হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজতে? জেরেমির আচমকা এই কথা শুনে ঘরের প্রত্যেকে বিস্মিত চোখে তাকালো এর দিকে। রুদ্র আর নীল সোজাসুজি তাকালো রিকার্ডোর দিকে। কারণ একটাই, রিকার্ডো না বললে এই কথা জেরেমির পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু ওদের অভিজ্ঞ নজর রিকার্ডোর মুখের বিস্মিত ভাব দেখে বুঝে নিল সেও কথাটা শুনে সমান অবাক। জুনায়েদ পরিস্থিতি সামাল দিয়ে হেসে বলল, না না, কোনো গুপ্তধন খুঁজতে আমরা আসিনি, আমরা ডুবো পাহাড়গুলোর প্রকৃতি জানতেই এসেছি। আচ্ছা, সমুদ্রের ওই এলাকায় গুপ্তধনের ব্যাপারও আছে নাকি? শুধু গুপ্তধন? ওখানে আরও কত কি যে আছে তার ঠিক নেই। যাই হোক, এসব ফালতু কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা যা শুনতে চাইছো সেটাই বলছি, শোনো। এরপরে জেরেমি ওর সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে শুরু করলো। রুদ্ররা দেখল কথাগুলো বলতে বলতে জেরেমির শক্ত বিরক্তি ভরা চোখে মুখে ধীরে ধীরে ভয় আর আতঙ্কের ছাপ পড়তে শুরু করেছে। কথা শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল জেরেমি। তারপরে বলল, তোমাদের ভালোর জন্যই বলছি, ওই এলাকায় যেও না। ওখানে কিছু একটা আছে যেটা জীবিত মানুষদের জন্য ভালো নয়। একজন আছে যে চায় না মানুষ ওই জায়গায় যাক। কে চায় না? জেরেমি তাকালো অদিতির দিকে, অল্পক্ষণ চুপ করে রইল। তারপরে বলল, ক্যাপ্টেন মিগুয়েল দ্য সিলভা। হ্যাঁ, পাইরেট মিগুয়েল দ্য সিলভার প্রেতাত্মাই তার জাহাজ ও নাভিও ডো ডিয়াবো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার জাহাজের ওপর সেই আক্রমণ করেছিল। তুমি এটা মনে প্রাণে বিশ্বাস করো? জেরেমি আবার চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপরে হঠাৎ খেঁকিয়ে বলল, এই এবার তোমরা যাও তো, 15 মিনিটের অনেক বেশি হয়ে গেছে। যাও যাও। আর রিকার্ডো, তোমাকে আবারও বলছি, বেশি উটকো লোক নিয়ে আসবে না। এরপরে রুদ্রদের এক প্রকার তাড়িয়েই দিল জেরেমি। বাইরে বেরিয়ে এসে রিকার্ডো ক্ষমা চেয়ে বলল, প্লিজ কিছু মনে করবেন না। ওই ইনসিডেন্টের পর থেকে জেরেমি একটু অন্যরকম হয়ে গেছে আর কি, তাই আমাকে মাফ করবেন। না না, এতে আপনার ক্ষমা চাওয়ার কিছু নেই। পাইরেট মিগুয়েল দ্য সিলভা, ইন্টারেস্টিং। এরপরে ওরা ফিরে গেল নিজেদের আস্তানায়। বাকিরা সেখানে এক্সপেডিশনের প্ল্যানিংটা আরেকবার ঝালিয়ে নিচ্ছেন। কি হবে আগামী প্ল্যান অফ অ্যাকশন? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। আসছে সামনের সপ্তাহে সোমবার, ঠিক এই সময়। স্টে টিউনড উইথ শুধু গল্পের জন্য। নমস্কার, শুভরাত্রি।